হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-এর বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি ভাইয়া আছি আপনাদের সবার সাথে, এবং আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের লেকচার নাম্বার 5 করতে যাচ্ছি। প্রথম 3-4টা লেকচারে আমরা মোটামুটি আদর্শ গ্যাস চ্যাপ্টারের শুরুর দিকের যে অংশগুলো আছে, মানে সূত্র ডেরিভেশনের যে পার্টটুকু, সেগুলো আমরা করছি। আজকের ক্লাস বা সামনের দিনের ক্লাসগুলা খুব বেশি মাত্রায় বাষ্প নিয়ে কথাবার্তা হবে। গ্যাস এবং বাষ্প এবং বায়ু চাপ, গ্যাসের চাপ, বাষ্প চাপ, মানে নানান ধরনের কেচ্ছা কাহিনী নিয়ে কথাবার্তা হবে। আবার বাষ্পচাপের মধ্যে দুই ধরনের বাষ্পচাপ, একটাকে বলা যায় সম্পৃক্ত বাষ্পচাপ আর একটা অসম্পৃক্ত বাষ্পচাপ, মানে এগুলা নিয়ে নানান কাবজাব আছে। আমরা সেই সমস্ত কথাবার্তাগুলাই বলবো আজকের ক্লাসে ইনশাল্লাহ। এবং দেখতে পাচ্ছি শেখ জাকিয়া, ফুয়াদ, রিয়া, সামি, আফিয়া, রিপা, নাবিহা, সঞ্জিদা, শেখ জাকিয়া, নাবিল। 28 তারিখ থেকে নাবিলদের পরীক্ষা। ওকে ফাইন। হ্যাঁ, চট্টগ্রামে কি জানি একটা হয়েছে ভাই, তোমার কমেন্ট অনেক উপরে চলে গেছে, দেখতে পারি নাই। আই লাভ চিটাগাং, আই লাভ দ্য হোল ওয়ার্ল্ড, আই লাভ দ্য হোল ইউনিভার্স। মুশফিক, সামিহা, আব্দুস, মুশফিকুর, মোসাম্মদ, অনেক অনেক, আয়মান, নুসরাত, রৌদ্র মল্লিক, জনি। দম ফুরা যাচ্ছে মানুষজনের নাম পড়তে পড়তে। অপূর্ব কুমার, মেহেদি, দেবাশিস, মারুফ, লামিয়া, তশফিয়া, রিপা, মেহেদি, সামিহা, তাজকিয়া, রাকিব, আরফান, মারুফ অ্যান্ড অল অফ ইউ, আপনারা যারা আছেন, লাভ ইউ এভরিওয়ান। এই চমৎকার সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের লেকচার নাম্বার 5। এবং আমরা একটু স্লো পড়াবো বলে চিন্তা করছি, মানে আমরা স্লোই পড়াইছি। আমি শুরুর 2-3টা ক্লাসে যতটুক পড়ানোর কথা ছিল তার চাইতে অনেক কম করে পড়াইছি। এবং মাঝে শুভ ভাইয়ের সাথে কথা হয়েছে, এনাম ভাইয়ের সাথেও কথা হয়েছে। এবং শুভ ভাই, আমি বা এটা মেইনলি শুভ ভাই চিন্তা করছে, ডিসিশন নিছে যে আমাদের কোয়ার্টার 1, আপনাদের তো এখন কোয়ার্টার 1 চলতেছে। সো কোয়ার্টার 1-এ আমাদের 3টে চ্যাপ্টার ছিল: ভেক্টর, গতিবিদ্যা এবং আদর্শ গ্যাস। সো ভেক্টরটা শুভ ভাইয়া পড়াচ্ছে, আদর্শ গ্যাসটা আমি পড়াচ্ছি, গতিবিদ্যাটা বাকি থাকে। সো আমরা ভাবছিলাম যে আমরা গতিবিদ্যাটা কোয়ার্টার 1-এই পড়াবো, যখন আমরা কোয়ার্টার ডিক্লেয়ার করছিলাম তখন সেভাবেই আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল। বাট রাইট এট দিস মোমেন্ট আমরা এইটা চিন্তা করতেছি যে আপনাদের বেসিকটা স্ট্রং হওয়া দরকার। এই জন্য শুভ ভাই আপনাদেরকে আবার পুরানো সবগুলা জিনিস রিভিশন করবে, বা রিভিশন ফেজের ক্লাসগুলো চলবে। সো হয়তোবা আমরা গতিবিদ্যাটা এই কোয়ার্টারে পড়বো না, মোস্ট প্রবাবলি। ঠিক আছে। মাহিম মাহিম লিখছে, ভাইয়া আমার নাম না পড়লে আপনি খাটো হয়ে যাবেন। এই যে দেখ, আমি খাটো হয়ে গেছি, অনেক খাটো হয়ে গেছি বাবা, আমাকে মাফ করে দে। ফাইজুর, আজকে আমার নতুন নামটা বলেন। 28 তারিখ কি পরীক্ষা আমি জানি না, একজন বলছে 28 তারিখ পরীক্ষা, হয় কলেজের ফার্স্ট টার্ম পরীক্ষা বা ক্লাস টেস্ট, এই ধরনের কিছু হইতে পারে। রাফিয়া, নূর, নবীন, আব্দুল সিয়াম, জনি, রাতুল দত্ত, সামি, আব্দুল সিয়াম, তাবাসসুম, জাহিদ, মাসুম, সাদমান, পলি রানী দেবী, হাফসা, রাতুল, মেহেদি হাসান, সামি, জাকিয়া, ইশরাত। অনেক অনেক দ্রুত কমেন্ট চলে যাচ্ছে। আমার পাইলট নাই, আমার পাইলট এইমাত্র বাইরে গেছে, হয়তো খুব ইমার্জেন্সি কোনো একটা কাজে বাইরে গেছে। এই জন্য আমি আপনাদের কমেন্টে স্ক্রল করে উপরের কমেন্টগুলো দেখতে পারতেছি না। সো আপনাদের কমেন্টগুলো জাস্ট ফ্ল্যাশ করতেছে আমার মনিটরে। হ্যাঁ, সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়। ভাইয়া আরো একবার সবাইকে আসসালামু আলাইকুম জানাই, ক্লাসে ওয়েলকাম করছি ইউ অল দ্য গুড পিপল, এইচএসসি 26। সো আজকে আমরা আমাদের এই টপিকগুলা পড়ার কথা। গড় মুক্ত পদ বলে একটা টপিক সম্পর্কে আমরা পড়বো। স্বাধীনতার মাত্রা, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং
যখন আমরা এই চ্যাপ্টার পড়া শুরু করছিলাম, আমরা যখন শুরুর দিকে হচ্ছে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গে লুসাকের চাপীয় সূত্র পড়ছি, তখন তোদের কাছে মনে হয়েছে যে আমরা কেমিস্ট্রি পড়তেছি। আসলে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি দুইটাতেই কমন পড়ে। এখন কথা হচ্ছে মানে এই যে স্বাধীনতার মাত্রা আছে, এবং স্বাধীনতা মানে স্বাধীনতার মাত্রা অবভিয়াসলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং স্বাধীনতার মাত্রার সাথে ডিপেন্ডেন্ট আরেকটা জিনিস আছে যেটা এখানে লেখা নাই। বেসিক্যালি আমাদের স্বাধীনতার মাত্রা বের করতে বলে না, আমাদেরকে বের করতে বলে হচ্ছে গ্যাসের গতিশক্তি। আমাদেরকে বের করতে বলে কি, আমাদেরকে বের করতে বলে হচ্ছে গ্যাসের গতিশক্তি। সো এই যে গ্যাসের গতিশক্তিটা আছে, এই গতিশক্তিটা বাইর করার জন্যই আমাদের স্বাধীনতার মাত্রা জানা দরকার। এখন এই গ্যাসের গতিশক্তির ভিতরে ঢুকলে তোমরা একটু কষ্টই পাইতে পারো। এইখানে ঢুকলে তোমরা দেখবা যে ফিজিক্স কেমিস্ট্রি দুই ভাই দুই রকম আচরণ করতেছে। মানে গ্যাসের গতিশক্তির জন্য ফিজিক্সে এক ধরনের সূত্র আমরা ইউজ করি এবং কেমিস্ট্রিতে এক ধরনের সূত্র আমরা ইউজ করি। আমি সামনে গেলে যখন আমরা স্বাধীনতার মাত্রা পড়ব, গ্যাসের গতিশক্তিগুলো যখন আরো ডিটেলসে পড়ব, তখন আমি ফিজিক্স কেমিস্ট্রির তফাৎটা তোমাকে ধরায় দিব, ঠিক আছে? সো মাহিম, খুব ভালো ভালো কথা বলছিস, থ্যাংক ইউ সো মাচ। যাদেরই আমাকে অনেক বেশি ভালো লাগবে, ক্লাস ভালো লাগবে, একটা পোস্ট হয়ে যাবে শিখবো জিতবো গ্রুপে। ভাই তোদের একটা পোস্ট আমাদেরকে কি পরিমাণ মোটিভেটেড করে, কতটা ভালো লাগা দেয় আমাদেরকে, ইউ পিপল হ্যাভ নো আইডিয়া। তোরা হয়তো তোদের ভালো লাগছে ক্লাসটা, সেই জন্য তোরা পোস্ট করস। আমার পাইলট ফেরত আসছে, থ্যাংক ইউ পাইলট। সো যেটা বলতেছিলাম যে মানে একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট আমরা তো এটা পাইতেই পারি। পূর্বের পড়াগুলো রিভিশন করার কিছু নাই, কারণ আমরা গত মানে লেকচার নাম্বার 1-2-3 আমরা হচ্ছে সূত্রগুলা দেখছি, সূত্রগুলা ডেরিভেশন করছি, এবং 4 নাম্বার লেকচারে যদ্দূর আমার মনে পড়ে 4 নাম্বার লেকচারে আমরা হচ্ছে ম্যাথ সলভ করছিলাম। সো ওই জিনিসপত্রগুলো আর রিক্যাপ এখন করতে চাচ্ছি না, প্রয়োজনে চ্যাপ্টার শেষের দিকে গেলে রিক্যাপ করব বা নেক্সট ক্লাসে রিক্যাপ করব। আজকে রিক্যাপ করার প্ল্যান নাই, ঠিক আছে? আজকে রিক্যাপ করার প্ল্যান নাই, ঠিক আছে? আমাদের স্লো পড়লে কি আমাদের শেষ হবে? ইনশাল্লাহ শেষ হবে, ইনশাল্লাহ শেষ হবে। একটু মোমেন্টামটা গেইন করেন। মানে ধরেন কোনো একটা জড় বস্তু আছে, কোনো একটা স্থির বস্তু আছে, সো ওই জড় বস্তুটাকে, এটা ফিজিক্সের কথা, জড় বস্তুটাকে গতিশীল করতে, শুরুতে গতিশীল করতেই একটু জোরে ধাক্কা দেওয়া লাগে। একবার যখন ওর মোমেন্টামটা তৈরি হয়ে যায়, তখন ওইটা অটোই রোটেট করতে থাকে, অটো গতিশীল হয়। তো আমরা এখন শুরুর দিকে আসি, আমাদের মোমেন্টামটা ধরতে একটু সময় লাগবে। আমরা এসএসসি সদ্য পাশ করে আসছি, আমরা এখনো এইচএসসির পড়ার ভলিউম বুঝতেছি না। এবং বাচ্চা লোক, আজকের ক্লাসে হয়তো আমি কিছুই পড়াবো না। আজকে আমার মন খুব ভালো, দেখা গেল আজকের পুরো ক্লাস আমি গল্প করে কাটায় দিছি। এই যে সিলেবাস, দেখা গেল এই সিলেবাস সম্পূর্ণই বাকি থেকে গেল, ভাইয়া কি করলো, পুরা ক্লাস জুড়ে গল্প করলো। এটা হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি যেটা তোমাকে গল্প না, সিরিয়াসলি বলতেছি ভাই, এসএসসি ওভার অ্যান্ড এইচএসসি খুব মিনিমাম টাইমের একটা সময়কাল তোমার জীবনে। এই সময়ের ভিতরে তুমি মানে অন্য কিছু করতে পারবা না। এবং আমি সবসময় এই জিনিসটা বলছি যে এইচএসসিতে সায়েন্স পড়া, বাংলাদেশের একাডেমিক সিলেবাস অনুযায়ী এইচএসসি সায়েন্স পড়া, আমাদের এইচএসসি সায়েন্সের বইগুলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে, তোরা ভালো বই পড়তেছিস। এই এইচএসসির পড়ালেখা সায়েন্সে তুমি পড়তে আসছো, তার মানে তুমি তোমার জীবনের ধ্যান জ্ঞান প্রথম কাজ হিসেবে ফিক্স করছো পড়ালেখা। কারণ এইচএসসি সায়েন্স এতটা কনসেন্ট্রেশন পাওয়ার যোগ্য, ও তোমার কাছ থেকে এতটা মনোযোগ, এতটা ডেডিকেশন, এতটা হার্ডওয়ার্ক পাওয়ার যোগ্য। তোমাকে আরো বেশিক্ষণ পড়তে হবে, আরো বেশি এফিসিয়েন্টলি প্রবলেম সলভ করতে হবে, আরো মনোযোগী হয়ে ক্লাস করতে হবে। সেটা কলেজের ক্লাস হোক, শিখর ক্লাস হোক, নিজে যখন পড়তে বসবা তখন আরো মানে ডেডিকেটেডলি পড়তে হবে, আরো ব্রেইন খাটায় পড়তে হবে, নিজেকে আরো পুশ করতে হবে। শুনেন, মানুষের
মানুষের ক্যাপাসিটি আসলে অনেক, আমরা নিজেরা নিজেদেরকে লিমিটেড করে ফেলি। ঠিক আছে, আমরা চাইলে নিজেদেরকে অনেকটুকু পুশ করতে পারি, সো এই পুশটা করতে হবে। ঠিক আছে, পুশটা করতে হবে। একজন লিখছে চোখে কম দেখিস, চোখে কম দেখলে তুই চোখের ডাক্তারের কাছে যা। এইটা আমাকে কমেন্টে বলার কি আছে যে তুই চোখে কম দেখিস, চোখের ডাক্তার দেখা। পাইলটকে আপনারা কোনো সময় দেখান না কেন? পাইলটকে আমরা দেখাই, অবভিয়াসলি পাইলটকে আমরা দেখাই। ক্লাস শেষে পাইলটকে দেখাবো, কারণ পাইলট এখন আমাদের ক্লাসটি পরিচালনা করছে। একটু সেজুতি আফরিনের কমেন্ট একটু দেখতে চাই। বস একটু উপরে যাও, দেখি কি লিখছে। আমার কিছু পোস্ট করতে ভালো লাগে না, এমনকি এইচডব্লিউ কইরা রাইখা দেই, পোস্ট করি না, কিন্তু মন থেকে আমার সব শিক্ষক টিচারকে ভালো লাগে। ওকে ফাইন, জোশ। ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। অনেক ভালো ভালো কথা বলছি শিক্ষক সম্পর্কে, আমাদের টিচারদের সম্পর্কে। বাট স্টিল হোমওয়ার্ক সাবমিট তো করবেন, নাইলে মানে টিচারদের সাথে একটা কমিউনিকেশন তো এই হোমওয়ার্ক সাবমিট, পোস্ট সাবমিট। যখন হোমওয়ার্ক গুলো দেখি, মোস্ট অফ দ্য টাইম আমরা টিচাররা চেষ্টা করি ওখানে একটা কমেন্ট করতে, বা আমাদের এসপিএম বা আমাদের সাবজেক্ট ম্যানেজমেন্টে যারা আছে, ভাইয়া আপুরা আছে, ওনারা দেখেন। ভাইয়া একটু উপরে উঠেন তো, একটু উপরে উঠেন, আর একটু একটু হ্যাঁ, হোল্ড। নাইমা কি লিখছো? বৃহস্পতিবার শিখতে এনরোল করেছি, অনেকগুলো রেকর্ডেড ক্লাস জমে গেছে, আর এখন প্রায় সবগুলো ক্লাসেই ডাউট সলভিং করানো হচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না আপনার কি করা উচিত। আমি কি লাইভ ক্লাস করব না রেকর্ডেড ক্লাসগুলো করব? আপনার যেটা উচিত ছিল নাইমা আপু, বৃহস্পতিবার এনরোল করেই অ্যাজ মাচ অ্যাজ পসিবল রেকর্ডেড লেকচার্স দেখে ফেলা উচিত ছিল। যদিও মানে এত অল্প সময়ে সব সাবজেক্টের রেকর্ডেড লেকচার দেখাটা কঠিন, বাট তুমি নিজেকে একটা টাইম ধরে দাও যে সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিন। এই 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আমি ইনশাল্লাহ হার্ড ওয়ার্ক করব, এক্সট্রা টাইম নিয়ে পড়ালেখা করব, আমি সবগুলো রেকর্ডেড ক্লাস করে ফেলবো। এবং রেকর্ডেড ক্লাস করার সময় চাইলে 2x স্পিড দিয়ে করতে পারো, এবং নোট করবা। রেকর্ডেড ক্লাসগুলো নোট করে করে করবা, কারণ আমরা যখন লাইভে পড়াই স্টুডেন্টদের অনেক কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, না বুঝলে বুঝায় দেই, কিন্তু রেকর্ডেড ক্লাসে তো তুমি সেই অপশনটা পাচ্ছ না। সো মনোযোগ দিয়ে ক্লাস করবা, নোট করবা, এবং মাস্ট অবভিয়াসলি লাইভ ক্লাস অ্যাটেন্ড করবা। সব সাবজেক্টের লাইভ ক্লাস অ্যাটেন্ড করবা। এবং যে কোনো সাবজেক্টের ক্লাস করার আগে এই সাবজেক্টের এই চ্যাপ্টারের কি কি পড়ানো হয়েছে সেটা ভিডিও যদি দেখতে না পারো, ভিডিও লেকচার পুরোটা দেখার যদি টাইম না পাও, অ্যানোটেড পিডিএফ স্লাইডটা দেখে আসো। অ্যানোটেড পিডিএফ স্লাইড, আমরা যা লিখি পুরা স্লাইডটাই তোমাদের শিখো অ্যাপে চলে যায়। সো ওই অ্যানোটেড স্লাইডগুলা দেখে আসলে কি কি সূত্রগুলা পড়ানো হয়েছে, কি কি টপিক আলোচনা হয়েছে, সেই সম্পর্কেও একটা ধারণা হয়ে যাওয়ার কথা। আর মানে ধরেন আমাদের কিন্তু শুভ ভাইয়া ভেক্টর পড়াচ্ছে, সো ভেক্টর হচ্ছে একটা ইউনিভার্সাল চ্যাপ্টার। অলমোস্ট সব কলেজে বা সব কলেজেই একদম ফিজিক্স শুরুই করা হয় ভেক্টর দিয়ে। সো ভেক্টরটা তুমি শিখতে ক্লাস করলেও যেটা পাচ্ছ, তুমি কলেজের ক্লাস করলেও সেটা পাচ্ছ, বা কলেজে ক্লাস করে আবার শিখর ক্লাস করতেছো, তোমার কিন্তু ডবল প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। সো তুমি যদি কলেজেও ক্লাস করো মোটামুটি রেগুলারই, সো তোমার ভেক্টর সম্পর্কে কিছু আইডিয়া আছে। সো শুভ ভাইয়ার ক্লাসগুলা দেখো। এবং আমি আবারও বলতেছি যে ভেক্টর ফিজিক্সের ফাদার মাদার চ্যাপ্টার। এই ভেক্টর চ্যাপ্টারটা যদি তোমার খুব ভালো করে কনসেপশন ক্লিয়ার হয়ে যায়, ফিজিক্সের মোটামুটি 6, 7, 8টা চ্যাপ্টারে তুমি সেইটার ভালো ফল পাবা। আর যদি তোমার ভেক্টরের সমস্ত কনসেপশন ক্লিয়ার না হয়, তাইলে তুমি ভেক্টর তো পারলাই না, এবং ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট ওই যে 6, 7টা চ্যাপ্টার আছে সেগুলাতেও গিয়ে তুমি অনেক প্রবলেম ফেস করবা। এই জন্যই আমরা ডিসিশন নিছি, স্পেশালি শুভ ভাইয়ার ডিসিশন নিছে। আমি অবশ্যই ভাইয়ার ডিসিশনটার তারিফ করি, এবং এনাম ভাইও এগ্রি করছে আমাদের সাথে যে আমরা পোলাপানের বেসিকটা স্ট্রং করে দেই। ঠিক আছে, এবং ওই যে বললাম যে একবার মোমেন্টামটা তৈরি হইতে হবে,
তোরা এখনো ফ্রেশার্স, কলেজের হাওয়া এখনো গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াচ্ছিস, এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছিস, মনে করছিস এইচএসসি তেও গোল্ডেন এ প্লাস পাবো। এত সহজ হবে না বাপু। আমি যদি তোমাকে ভয় দেখানোর জন্য একটা গ্রাফ, একটা ছক এনে অ্যানালাইসিস করে দেখাই, তো তুমি দেখবা এসএসসি তে 1.5 লাখ এ প্লাস, এইচএসসি তে এসে 20,000 এ প্লাস। 1.5 লাখ থেকে 20,000 হয়ে গেছে, বা 1.5 লাখ থেকে 30,000 হয়ে গেছে। এই হিউজ গ্যাপ হয়। এসএসসি তে এ প্লাস পাওয়া অনেক সহজ, বাট এইচএসসি ইজ রিয়েলি টাফ গেম। ঠিক আছে? সো বি সিরিয়াস, বি সিরিয়াস, বি সিরিয়াস ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত ইচ অ্যান্ড এভরি মোমেন্ট এইটা নিজেকে বলো যে আমি সায়েন্স পড়তেছি, এবং এইচএসসি সায়েন্স অনেক ভাস্ট, অনেক ভাস্ট, অনেক ডিটেইলিং আছে, অনেক কিছু আছে, অনেক টপিক, অনেক থিওরি, অনেক সূত্র, অনেক প্র্যাকটিস, অনেক ক্লাস, কলেজের ক্লাস, শিখর ক্লাস, আবার নিজের পড়ার জন্য সময় বাইর করতে হবে। এই তো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ প্রাইজ দিব, প্রাইজ দিব। আমি এখনো তোমাদের ওই হোমওয়ার্ক গুলো সবগুলো দেখে সারতে পারি নাই, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভাবছিলাম শুক্রবারের মধ্যেই রেজাল্টটা হয়তো পাবলিশ করতে পারবো, বাট আমি উইকেন্ডে একটু পারিবারিক কাজে খুব ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই আমি হচ্ছে রেজাল্টটা বলতে পারি নাই। ইনশাল্লাহ বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা একটু উপরে উঠো, একটু উপরে উঠো। আমিও 5-6 দিন আগে এনরোল করেছি, বুঝতেছি না হোমওয়ার্ক পড়া কিভাবে পারবো, বুঝতেছি না কিভাবে শুরু করব, কোথায় কিভাবে শুরু করব। যদি বলতেন কোথায় কিভাবে শুরু করবেন, আমি ফিজিক্সেরটা বলে দিচ্ছি। অনেকেই তোমরা কোর্সে নতুন এনরোল করছো, স্বাভাবিক, কোর্স চলতে থাকলে নতুন নতুন স্টুডেন্টরা এনরোল করবে, এটাই স্বাভাবিক। সো যারাই কোর্সে নতুন এনরোল করছো, মানে ফার্স্ট ইয়ার তো একদম স্টার্টিং, কলেজ লাইফের স্টার্টিং, প্লিজ বাবা, প্লিজ মা, ভেক্টরটা পড়েন, আদর্শ গ্যাসটাও পড়েন। আদর্শ গ্যাস অনেক কিছুই কেমিস্ট্রির সাথে মিলে, সো অনেক কিছুই আসলে ইধার উধার আছেই, সো জিনিসপত্রগুলো সহজ। আর আমি আদর্শ গ্যাস খুব বেশি জোরে টানও দেই নাই। সো ভেক্টরটা আগে ক্লিয়ার করেন, ভেক্টরের বেসিকটা মজবুত করেন। ভেক্টরের যতগুলো ক্লাস হয়ে গেছে সেই সবগুলো ক্লাসের রেকর্ডেড লেকচার দেখে ফেলেন এবং নোট করে ফেলেন, ঠিক আছে? সো এই জিনিসটা করেন। যারাই নতুন জয়েন করছেন সবার উদ্দেশ্যে এই কথাটা বলা। ফার্স্ট কোয়ার্টার শেষ হবে কবে? আমাদের কোয়ার্টার সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা, ইনশাল্লাহ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে। এখন যেটা কাহিনী হয়েছে, জুলাই আগস্ট মাস জুড়েই তো আমাদের ওভারঅল বাংলাদেশের উপর দিয়ে একটু বালা মুসিবত গেছে। ফার্স্টে স্টুডেন্ট মুভমেন্ট হইলো, আমাদের কত ভাই বোন সব শহীদ হইলো অকাতরে। এরপরে আবার বন্যা এসে আমাদেরকে একটা ধাক্কা দিল। সো এই সকল কারণে তো আমাদের ক্লাস কিছুটা হ্যাম্পার হয়েছে, আমাদের ক্লাস অনেকদিন বন্ধ ছিল। সো দ্যাটস ওয়াই, এই কারণে আমরা সিলেবাস একটু শর্ট করে আনছি। আর একটু উপরে উঠো, একটু উপরে উঠো। আমি কোনো লাইভ ক্লাস করতে পারছিলাম না, শুধু বাফারিং করতো। যতবারই ক্লাস করতে যাইতাম ততবারই বাফারিং করতো। কয়েক ঘন্টা ট্রাই করছিলাম কিন্তু কিছুই হচ্ছিল না। অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখছি কয়েকবার, অন্যান্য ফোনেও ট্রাই করে দেখছিলাম, কয়েকদিনের চেষ্টায় ঠিক করতে পারছি, কিন্তু অনেক ক্লাস মিস হয়ে গেল এই প্রবলেমের কারণে। আই এম সরি। টেকনিক্যাল ইস্যুটা কেন হয়েছে, তুই কোন মানে অ্যান্ড্রয়েড কোন ভার্সন ইউজ করিস? আমি অনেক বেশি টেক গাই না, সো এই কারণে বলতে পারতেছি না যে তুই কেন আসলে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারিস নাই। এই ধরনের যে কোনো সমস্যা হইলে, মানে অ্যাপ রিলেটেড যে কোনো সমস্যা, বা ওভারঅল তোমাদের কোনো দাবি দেওয়া, জিমি ভাইয়া পড়াইতে পারতেছে না ওনাকে বাদ দেন, ঠিক আছে, এই ধরনের যে কোনো দাবি দেওয়া, বা জিমি ভাইয়ের ক্লাস ভালো লাগতেছে, যেটাই তোকে দাবি দেওয়া থাকুক, বা অন্য যে কোনো কিছু, তোমরা নির্দ্বিধায়, নির্দ্বিধায় কনফিডেন্টলি এই নাম্বারটিতে ডায়াল করে ফেলবে, 16780। আমাদের স্টুডেন্ট কাউন্সিলররা সার্বক্ষণিকভাবে তোমাদেরকে ওভার দ্য ফোন এই সাপোর্টটা দেওয়ার জন্য রেডি আছে। সো যে কোনো ইস্যু হইলে, অ্যাপের ইস্যু, এক্সাম দিতে পারতেছি না ইস্যু, পিডিএফ কই পাবো খুঁজে পাইতেছি না ইস্যু, বা কোর্সে কেমনে এনরোল করবো সেটাও জানি না, বা যে কোনো কিছু, যে কোনো কিছু শিখো রিলেটেড এনিথিং, টিচারদেরকে তো তোরা রিচ করতে পারিসই, মানে গ্রুপে পোস্ট করলে, ট্যাগ করলেই ভাইয়াদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো আসি আমরা, আমরা সার্বক্ষণিকভাবে আসি।
যদি আমাদের কাছে চেয়ে না পাস, যেমন ধর টেকনিক্যাল ইস্যুগুলোতে ভাইয়াদের কিছু করার থাকে না, উই আর নট ডেভেলপিং দ্য অ্যাপ। সো এই জন্য একটু টেক রিলেটেড মানুষজনের সাথে কথা বললে ভালো হয়। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে? আপনি অ্যানিমে দেখেন? এটা কোন ধরনের প্রশ্ন? আমি অ্যানিমে খুব একটা দেখি নাই, আমি একটাই অ্যানিমে দেখছিলাম, বলছিলাম বোধহয় তোমাদের ক্লাসেই, সেটা হচ্ছে ডেথ নোট। ঠিক আছে, হ্যাঁ দেখতে পাই। সুস্মিতা, কি হয়েছে জানি, একটু উপরে উঠি। আজকে কি গল্প স্বল্পই হবে বোধহয়। আমার আব্বু আম্মু থাকেন হচ্ছে চট্টগ্রামে, আব্বু আম্মু থাকেন হচ্ছে চট্টগ্রামের আকবরশা এরিয়ায়। আকবরশা এরিয়াটা হচ্ছে ফয়েজ লেকের একটু পাশে। সো আপনি ফয়েজ লেক বা চিটাং শহর চিনলে আকবরশা বা ফয়েজ লেক চিনার কথা। ওকে ফাইন। অনেক মানুষজন অধৈর্য হয়ে গেছে, ক্লাস শুরু করেন, ক্লাস শুরু করেন, এইসব কথাবার্তা আমাকে জিজ্ঞেস করছে। একটু দেখি কে জানি, অমায়িক ভালো বাচ্চা চিত্র জিজ্ঞেস করছে, হাতের লেখা খারাপ, কি করতে পারি? তোর নাম চিত্র, ওয়াও, দারুণ সুন্দর নাম। তোর হাতের লেখা খারাপ কেন হবে? তোর হাতের লেখা হবে ছবির মতো। তোর নাম চিত্র না? যদি আমি ভুল না দেখে থাকি, চিত্র। হ্যাঁ স্যার, আপনার তো হাতের লেখা হবে ছবির মতো। বাবারে শোন, এইচএসসি সায়েন্স পড়তেছিস, হাতের লেখা খুব বেশি ম্যাটার করে না, স্যার বুঝতে পারলেই হবে। স্যার বোঝে তো, নাকি সব কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং এঁকে রাখিস? হাতের লেখা নিয়ে এখন কনসার্ন হওয়ার কিছু নাই, ওটা ক্লাস 2, 3, 4, 5-এ থাকতে হাতের লেখা কনসার্ন হওয়ার ইস্যু ছিল। কলেজে উঠা হাতের লেখা এখন আর শুধরাবে না বাবু, ঠিক আছে? আবার ক্লাসগুলো গ্যাপ যাচ্ছে, এখন আমি কি করব? ক্লাস করব, গ্যাপ জমে যাচ্ছে, রিপ্লাই দেন। আচ্ছা দেখেন, আমাদের তো অনেক দিনের এক্সপেরিয়েন্স, প্লিজ আমি আজকে একটু কথা বলি। আমি আজকে মানে পড়াবো কিছু টপিক পড়াবো, বাট ওই যে বললাম একটু স্লো যাচ্ছি, আর আজকে ভাইয়া একটু গল্প করার মুডে আছে, বুঝতে পারছেন? সো যেটা বলতেছিলাম, কি জানি বলবো, এই যে হ্যাঁ, কারো কারো কলেজে হয়তোবা এখন আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটা পড়াচ্ছে না, বা হয়তোবা ফার্স্ট টার্ম বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতেও হয়তোবা আদর্শ গ্যাস চ্যাপ্টারটা নাই। বাট মোস্ট অফ দ্য কলেজ ষান্মাসিক পরীক্ষা বা ফার্স্ট ইয়ারের মধ্যেই খুব দ্রুতই আদর্শ গ্যাস চ্যাপ্টারটা শুরু করে দেয়। এইটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। সো তোমরা পড়ে যাও, মানে পড়লে কোনো কিছু লস যাবে না। অন্তত ধরো ধরো তোমার কলেজে এখন আদর্শ গ্যাস পড়াচ্ছে না, যেমনটা হচ্ছে লাবণী বললো আর কি। এখন আদর্শ গ্যাস না পড়াইলেও তুমি পড়ে যাও, তুমি পড়ে যাও, এই পড়াটা হয়ে থাকবে। আমার সাথে ক্লাস নোটগুলো তোলো, ক্লাসের টপিকগুলো বোঝো, ক্লাস শেষ হইলে বইটা দেখো, বইয়ের টপিক অনুযায়ী পড়ো। সো এইটুকু যদি করে রাখো, খুব বেশি এফোর্ট না দিয়ে বেসিকটুকু যদি মোটামুটি জানা থাকে, বেসিক লাইন আপটা যদি জানা থাকে, সূত্রগুলা কি আছে যদি জানা থাকে, তাহলে যখনই কলেজে পড়াবে তুমি দেখবা তোমার একটা ভালো রিভিশন হয়ে যাচ্ছে, এবং তোমার বন্ধুদের চাইতে তুমি ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারবা স্যারের কথাবার্তার সাথে, বা অ্যান্সার দিতে পারবা। সো তুমি আগায় থাকবা, ঠিক আছে? আলটিমেটলি এটা থাকবে ফার্স্ট ইয়ারেই। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই টপিকটা থাকার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আর আরো একটা কথা কে জানি বলছেন, বা একাধিক মানুষজনও বলতে পারেন, আমার একটা জিনিস আপনাদেরকে দেওয়ার কথা ছিল, সেইটা হচ্ছে একটা রেকর্ডেড ভিডিও, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 mn সি স্কোয়ার বার, এইটার প্রুফটা দেওয়ার কথা ছিল একটা রেকর্ডেড ভিডিও করে। সো আই এম সরি, আমি এটা দিতে পারি নাই, এবং আমি আরো বেশি সরি যে আগামী 2-3 দিনের ভিতরে এটা আমি মোস্ট প্রবাবলি দিতে পারবো না, কারণ এই পুরো সপ্তাহ একটু শিডিউল কনস্ট্রেইনে আছি। বাট ইনশাল্লাহ দিয়ে দিব। বাট আমার কথা হচ্ছে, এই সূত্রের ডেরিভেশন না জানলে আপনার অনেক বেশি লস হবে না, এই জন্যই আমি এই সূত্রের ডেরিভেশন পড়াই নাই। মানে এটা মুখস্থই আছে, এটা মুখস্থ, বিসমিল্লাহ বইলে আমরা জানি পিভি ইকুয়ালস টু 1/3 mn সি স্কোয়ার বার, আমরা জানি দিয়েই শুরু করে ফেলা যায়, ঠিক আছে? সো এইটা সেরকম একটা ইকুয়েশন, লাইক এফ ইকুয়ালস টু এম এ যেরকম মুখস্থ, বা ভি সমান ইউ প্লাস এটি, এটা যেরকম মুখস্থ, সেরকম আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1/3 mn সি স্কোয়ার বার এটাও কাইন্ড অফ মুখস্থ, ঠিক আছে? বাট স্টিল বলছি প্রুফটা দেখায় দিব, ঠিক আছে? সো আমাকে একটু সময় দেন, আই এম সরি ভাইয়া। বইতে আছে, বই থেকে দেখে নিতে পারেন, আদারওয়াইজ আমি তো বুঝাই দিবই ইনশাল্লাহ। যারা সময়ের মধ্যে জমা দেয়নি তাদের কি প্রাইজ দিবেন? না বোধহয়, সময়ের মধ্যে জমা না দিলে আর প্রাইজ দিব কেন? সময় বেঁধে দিছি, তারা
তুমি সময়ের মধ্যে জমাও দিবা না, আবার প্রাইজও পেতে চাইবা, ছোট্ট বন্ধু, এরকম করলে কি করে হবে? হ্যাঁ, ওকে ফাইন, এভরিওয়ান বি কনসেন্ট্রেটেড অন ক্লাস। আমরা ফার্স্টে গড় মুক্ত পথ দেখবো। সো গড় মুক্ত পথের সংজ্ঞায় কি বলা হয়েছে আমরা একটু সেটা দেখি। এভরিওয়ান আসেন আমরা ক্লাসে কনসেন্ট্রেট করি, আমার কথা শুনেন। বাংলা লাইনগুলা খুব বেশি খাতায় তোলার দরকার নাই, কারণ এইসব বাংলা সংজ্ঞা বা এই তত্ত্ব কথাগুলো আমরা বই থেকেই নেই, সেটা শাহজাহান তপন স্যারের বই, ইসাক স্যারের বই, এইসব বইগুলা থেকেই আমরা নেই। সো বাংলা লাইন লেখার দিকে অনেক বেশি ফোকাস না করে সংজ্ঞাটা বোঝার দিকে ফোকাস করেন। সূত্র টুত্রগুলা তোলেন, ডেরিভেশন যখন করব সূত্রের ডেরিভেশন, সূত্রের প্রুফ সেগুলা তোলেন, ঠিক আছে? বাংলা লাইন, ডেড লাইনস, আমার কাছে মনে হয় যে এগুলা লাইন, এই লাইন তুলে কি হবে, এখানে কোনো ক্রিয়েটিভিটি নাই। ওকে ফাইন, আসেন কি বলছে। কোন অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলোর গড় নিলে, তাহলে কি কি হয়েছে? কোন অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলোর গড়, গড় নিলে যেই দূরত্ব পাওয়া যায় তাকে গড় মুক্ত পথ বলে। তো কেন আসলে আমাদের গড় করা লাগতেছে, বিষয়টা আসলে কি? কাহিনী হচ্ছে যে মানে গ্যাসের অণু তো র্যান্ডম ছোটাছুটি করে, সে তো কোনো সুনির্দিষ্ট দিকে যায় না, এলোমেলো ছোটাছুটি করে। সো এই এলোমেলো ছোটাছুটির মাঝখানে দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব, এই যে এই জায়গাটা একটু ফোকাস করেন, দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা প্রচন্ড ভ্যারি করে, এই দূরত্বটা প্রচন্ড ভ্যারি করে, কখনোই কাছাকাছি থাকে না, অনেক আলাদা আলাদা মান আসে আর কি। সো এই জন্য আমাদের গড় করা লাগতেছে, গড় মুক্ত পথ বের করার জন্য। সো আলটিমেটলি মানে মুক্ত পথ, মানে গড় তো আছেই, আমরা জাস্ট ফোকাস করি হচ্ছে মুক্ত পথ। মুক্ত পথ মানে কি? ধাক্কা ছাড়া যতদূর রাস্তা যায়, ধাক্কা ছাড়া যতদূর যায়, কে যায়? যে কোনো একটা কণা, কোনো অণু। সো কাহিনী কি? গ্যাস পার্টিকেল গুলা র্যান্ডম ছোটাছুটি করতে থাকে, তাদের মধ্যে কন্টিনিউয়াসলি কনফ্লিক্ট হয়, সংঘর্ষ হয়, দুইটা সংঘর্ষের মধ্যবর্তী যেই দূরত্ব, মানে এখানে মনে করি দুইটা পার্টিকেলের একটা সংঘর্ষ হয়েছে, পার্টিকেল দুইটা সমান হওয়া উচিত, মনে করি এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এখনো পার্টিকেল সমান হয় না, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ বি এর মধ্যে এখানে একটা সংঘর্ষ হয়েছে, তো এই সংঘর্ষের পর বি পার্টিকেলটা মনে করি এইদিকে চলে গেছে, এইদিকে গিয়ে এই বি এর সাথে মনে করি সি এর একটা সংঘর্ষ হয়েছে। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন, কনসেপ্ট খুব সহজ। বি এর সাথে এখানে এ এর একটা সংঘর্ষ হয়েছিল, এরপরে বি ধাক্কা খেয়ে ওইদিকে গেছে, এবার বি এর সাথে সি এর একটা সংঘর্ষ হয়েছে। তাইলে এই যে মাঝখানের রাস্তা, এইটুকু রাস্তায় ও কোনো সংঘর্ষে যায় নাই। সো এইটুকু জায়গাকে আমরা কি বলবো? এইটুকু জায়গাকে আমরা বলবো হচ্ছে ধাক্কা ছাড়া পথ, বা এটাকে বলি আমরা মুক্ত পথ। যতটুকু দূরত্ব কোন একটা অণু, গ্যাসের অণু ধাক্কা ছাড়া অতিক্রম করতে পারে সেটাকে আমরা মুক্ত পথ বলছি। এখন এই মুক্ত পথের মান বিভিন্ন পার্টিকেলের জন্য, যেহেতু গ্যাস পার্টিকেল র্যান্ডম ছোটাছুটি করে, তাই সবগুলো মুক্ত পথের মান আলাদা আলাদা হয়, এই জন্য আমাদের গড় করা লাগে। সো হেয়ার কামস দা টার্ম গড় মুক্ত পথ, ঠিক আছে? যেমন সো বুঝতে পারলাম আমরা। এই ভাইয়া রিসেন্ট এসএমএস গুলো একটু দেখি। ওকে, আচ্ছা, এখানে একটা দাবি আসছে, খুবই চমৎকার দাবি, সেটা হচ্ছে ওর কলেজে কে লিখছে? নুরা। নুরা বলছে যে ওর কলেজে 5th চ্যাপ্টার পড়ানো শুরু হয়েছে। 5th চ্যাপ্টার ইয়ানি কি কাজ, শক্তি ও ক্ষমতা, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেসিক, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আই এম সরি, কাজ শক্তি ক্ষমতাটা আমাদের এই কোয়ার্টারে নাই, সো এখন হয়তো পড়ানো যাচ্ছে না, ইনশাল্লাহ আমরা কোয়ার্টার 2-তে পড়াবো। বাট তার আগে যদি তোদের আমি এরকম একটা পোস্ট গ্রুপে করব যে তোমাদের সামনে
ভেক্টর বা আদর্শ গ্যাস ছাড়া কলেজে কোন কোন চ্যাপ্টারগুলো পড়াচ্ছে, বা কোন কোন চ্যাপ্টারগুলো তোমার কলেজের সামনের পরীক্ষায়, প্রথম সাময়িক পরীক্ষায় বা ষান্মাসিক পরীক্ষায় আছে, এরকম একটা পোস্ট যাবে আমাদের এইচএসসি 26-এর একাডেমিক প্রোগ্রামের যে ক্লোজ গ্রুপ আছে সেই গ্রুপে। সো ওইখানে তোরা একটু কমেন্ট গুলো করে দিস যে ভাই এই এই চ্যাপ্টার গুলো আমাদের লাগবে, সো তখন একটা ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। ঠিক আছে, ওকে ফাইন। শুভ শুভ ওকে ভাইয়া, আমরা সবার সাথে তাল মিলিয়ে আগানোর চেষ্টা করছি। ঠিক আছে, শেষ হবে ইনশাল্লাহ, আমাদের সিলেবাস খুব সুন্দরভাবে শেষ হবে যদি আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। ঠিক আছে, ওকে ফাইন। সো গড় মুক্তপথ বুঝছি কোন অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব, সেটাকেই মুক্তপথ বলে। গড় কেন করা লাগে? কারণ অণুগুলার মুক্তপথ বিভিন্ন হয়। সো এখানে কি বলছে, যদি এন সংখ্যক ধাক্কার ভেতর অণু মোট এল দূরত্ব অতিক্রম করে, এখানে এল লেখা আছে। সো এন সংখ্যক ধাক্কার ভেতর অণু যদি মোট এল দূরত্ব অতিক্রম করে, তাইলে গড় মুক্তপথ সমান কত? গড় মুক্তপথ সমান হচ্ছে এল ডিভাইডেড বাই এন। সো এই হচ্ছে গড় মুক্তপথের একটা বেসিক চেহারা। এটা হচ্ছে গড় মুক্তপথের একটা বেসিক চেহারা, যেখানে এলটা কি? এলটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব, আর এন হচ্ছে ধাক্কার সংখ্যা, মানে এল দূরত্ব যাইতে কতগুলা ধাক্কা খাইছে সেইটা হচ্ছে এন। বুঝে বুঝে বাচ্চা লোক? আমার কলেজে সেকেন্ড পেপারও স্টার্ট করছে। ও ও সেকেন্ড পেপারে কি পড়াচ্ছে? তাপগতিবিদ্যা। সেকেন্ড পেপারে কি শুরু করছে? তাপগতিবিদ্যা শুরু করছে ভাইয়া। কথা হবে গ্রুপে কথা হবে। আপাতত আমরা একটু যে টপিকটা পড়তেছি গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ, আমরা সেইটার দিকে একটু কনসেন্ট্রেট করি। ঠিক আছে? আরে কত দুঃখ, 3 বছর ধরে শিখতে পড়ে, এখনো নাকি একটা পোস্ট বলে অ্যাপ্রুভ হয় নাই। তোর সাথে কি শত্রুতা রে ভাই? তুই আমারে ট্যাগ করে একটা পোস্ট করিস গ্রুপে, এই কথা লিখেই পোস্ট করিস, জিমি ভাই আমার কোনো পোস্ট অ্যাপ্রুভ হয় নাই, এটা লিখে পোস্ট করিস। ভাইয়া একটু উপরে যাও। স্যার আপনার গলা সুন্দর, জেনে ভাল লাগলো। নাভিয়া লিখেছে, কথা বলতে চাই, কিছু মনে করে না? না, মনে করব। আপনারা নামাজের ব্রেক দেন, অনেক ভালো আপনারা স্যার, কিন্তু এশার নামাজে ব্রেক দেওয়া হচ্ছে না। আই এম সরি ভাইয়া, আমাদের ক্লাস শিডিউল গুলা এত রাশে থাকে, অ্যান্ড মানে নামাজ কালাম আমরাও টুকটাক পড়ি। শুভ ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এনামুল ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি মিশা কথা বলবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না মোস্ট অফ দ্য ডে, বা বেশিরভাগ দিনই আমার ফজরের নামাজ পড়া হয় না। বাট এশার নামাজের ব্রেকটা দেওয়া হয় না এই কারণে, কারণ দুইটা কারণ আছে ভাই, প্লিজ বুঝেন দয়া করে। এক হচ্ছে এশার নামাজের ডিউরেশন অনেকক্ষণ, বেশ কয়েক রাকাত নামাজ পড়া লাগে, ভিতরের নামাজ সহ। এবং সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে, এশার নামাজ চাইলে তো একটু লেট নাইটে পড়াই যায় রে ভাই, ক্লাস শেষ করে এশার নামাজটা পড়েন। মানে এশার নামাজের ব্রেকটা আমরা ওইভাবে দেওয়া হয় না আর কি। সো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেন, লাভ ইউ, প্লিজ বাবু। আমাদের তো এই দুনিয়া ওই দুনিয়া দুইটাই ব্যালেন্স করে চলতে হবে, তাই না? আল্লাহ তো বলছে দুইটাই ব্যালেন্স করে চলো। ঠিক আছে, ওকে। কি ঘোলা দেখা যাচ্ছে? স্ক্রিন একদম ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার না? ওকে ফাইন, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, কার কার কি শুরু হয়েছে কলেজে আমি দেখি, আজকে রাতে পারবো কিনা জানি না, অন্তত কালকে সকালে একটা পোস্ট যাবে গ্রুপে, কালকে সকালে একটা পোস্ট যাবে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে ওকে ঠিক আছে বাচ্চা লোক, ইটস ওকে ইটস ওকে, আমি বুঝতে পারছি আপনাদের অনেক দাবি দেওয়া আছে। সো সেই দাবি দেওয়া ইনশাল্লাহ পূরণ করা হবে। যা চ্যাপ্টারই ধরা হয়েছে সেই সমস্ত চ্যাপ্টারের ইনশাল্লাহ পুরা ক্লাস না পাইলেও গাইডলাইন পাবেন, রেকর্ডেড লেকচার পাবেন, ব্যবস্থা একটা হবে। শিখো আপনাদেরকে ছেড়ে দিবে না। ঠিক আছে, আবার কি হয়েছে দেখি? এই কমেন্ট পড়ছি, তুই আবার এই কমেন্ট কেন করছিস? ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। ইশরাত জাহান, এটা কি জিজ্ঞেস করলা ব্রো? এটা আদর্শ গ্যাসের সাথে কিভাবে কানেক্টেড হয়? এটা আসবে তোমার এইচএসসি পরীক্ষায়। কি ধরনের কথা এটা? তার চাইতে ভালো এটা জিজ্ঞেস করতি, ভাই আপনি দুপুরে ভাত খাইছিলেন? এটা জিজ্ঞেস করাই বাকি রাখছিস তোরা।
রাতে ঘুমাইছিলেন ভাই? আসি, সামনে যাই, সামনে যাই, আমরা সূত্রের প্রমাণ দেখব। সো আসেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, প্লিজ সবাই মনোযোগ দেন। সবার ফার্স্টে বলবো, খুব সুন্দর করে এই ছবিটা খাতায় এঁকে ফেলেন। খুব সুন্দর করে এই ছবিটা খাতায় এঁকে ফেলেন। ছবিটা খাতায় আঁকার পরে আমাকে কমেন্ট লিখেন ডান। ছবিটা আঁকেন, ছবিটা আঁকেন, সুন্দর করে আঁকেন, ছবিটা আঁকেন, সুন্দর করে আঁকেন। এবং খেয়াল করেন, আমরা এখানে তিনটা গ্যাসের পার্টিকেল দেখতে পাচ্ছি। এ একটা গ্যাসের পার্টিকেল, বি একটা গ্যাসের পার্টিকেল, এবং সিটা হচ্ছে আরেকটা গ্যাসের পার্টিকেল। এবং এই যে পুরো সিলিন্ডারটা দেখতে পাচ্ছি, এই সিলিন্ডারটা হচ্ছে ওই গ্যাসের গতিপথ। এই সিলিন্ডারটা হচ্ছে ওই গ্যাসের বা গ্যাসের অণুর গতিপথ। ঠিক আছে, এই দিক দিয়ে গ্যাসের অণুগুলা গতিশীল হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ব্রো প্লিজ, মানে আই এম সরি, নামাজ পড়া নিয়ে আমার সাথে খুব বেশি উচ্চবাচ্য করে লাভ হবে না। শুকর আলহামদুলিল্লাহ, 4টা ধর্মগ্রন্থ পড়ছি। কোরআন শরীফ, যেটা আমাদের পড়াই উচিত, তাওরাত জবুর ইনজিল পড়ছি, এটা ইন্টারেস্ট থেকে পড়ছি। বুদ্ধদের যেটা, সেটা হচ্ছে ত্রিপিটক, সেটা সম্পূর্ণ বাংলায় অনুদিত হয় নাই, যতটুকু বাংলায় অনুদিত হয়েছে পড়ছি। খ্রিস্টানদের যেটা, সেটা হচ্ছে বাইবেল, সেটা তো কাইন্ড অফ আমাদের ইনজিলের মতোই। আর হিন্দুদের মহাভারত রামায়ণের বেসিক স্টোরি লাইনও জানা আছে, শুকর আলহামদুলিল্লাহ। সো জানি, জানি ইসলাম শিক্ষা পড়াইতেন আমি নেই, বাট জানি। ধর্ম নিয়ে খুব বেশি আমার সাথে কথা বলেন না, ঠিক আছে? রাবেয়া, রাবেয়া কি হয়েছে রাবেয়া? ওকে ফাইন, আসেন তাহলে সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। এই যে এ পার্টিকেলটা আছে, এখানে গ্যাসের 3টা কণা দেখা যাচ্ছে। এ হচ্ছে একটা কণা, বি হচ্ছে একটা কণা, এবং সি হচ্ছে একটা কণা। সো আমরা শুধুমাত্র সি কণাটার গতি নিয়েই কথা বলবো। আমরা শুধু সি কণাটার দিকে ফোকাস করব। আমরা চিন্তা করব, এবং আমরা এইটাও চিন্তা করে নিব যে এই যে সি নামক কণাটা আছে, সে অত্যন্ত ভদ্র একটা কণা, সে কোনো ডিস্টার্ব করে না, সে হচ্ছে এই স্ট্রেট লাইন ধরে চলে যায়। যদিও এটা গ্যাসের ক্ষেত্রে খুব রেয়ার একটা ঘটনা, গ্যাস এত স্ট্রেট লাইনে যায় না, বাট আমাদের লেভেলের জন্য আমরা এইভাবেই চিন্তা করব যে এই সি নামক পার্টিকেলটা কি করবে। এই সি নামক পার্টিকেলটা হচ্ছে একদম সরল রেখা বরাবর চলে যাবে। তাইলে একদম সরল রেখা বরাবর যদি চলে যায়, তাহলে খেয়াল করেন এ পার্টিকেলের, এ যেই কণাটা আছে, এই কণাটার কতটুকু সিলিন্ডারের ভিতরে আছে। এই এ পার্টিকেলের কতটুকু সিলিন্ডারের ভিতরে আছে, এইটা আছে হচ্ছে তার ব্যাসের অর্ধেক। এটা কদ্দূর আছে খেয়াল করো বাচ্চা লোক, এটা আছে এ পার্টিকেলটার ব্যাসের অর্ধেক। সিমিলার বি পার্টিকেলটাও সিলিন্ডারের ভিতরে কদ্দূর আছে, বি পার্টিকেলটাও সিলিন্ডারের ভিতরে আছে ব্যাসের অর্ধেক। এটা বুঝতে পারছি, ব্যাসার্ধের সমান ব্যাসের অর্ধেক। আমরা এই কনসেপশনটায় ব্যাসার্ধ দিয়ে সূত্রটা ডেরাইভ করি না, সূত্রটা এস্টাবলিশ করি না, আমরা ব্যাস দিয়ে সূত্রটা এস্টাবলিশ করি। ঠিক আছে, তাইলে এ পার্টিকেলের অর্ধেক এবং বি পার্টিকেলের অর্ধেক, তাহলে অর্ধেক অর্ধেক মিলায় কি হইলো, একটা পার্টিকেল। আর আরেকটা কি আছে, সি পার্টিকেলটা গোটাই আছে। ঠিক আছে, তাইলে এই সরল রেখা দিয়ে যদি সি অণুটা গতিশীল হয়, এই সরল রেখা দিয়ে যদি সি অণুটা গতিশীল হয়, তাহলে এইরকম সরল রেখা বরাবর যতগুলা এ পার্টিকেলের মতো অণু আছে, তারা সবাই ধাক্কা খাবে, যাদের কেন্দ্রটা হচ্ছে এখানে। এবং ঠিক এই বি পার্টিকেলের মতো যতগুলা কণা আছে, সবগুলা কণা ধাক্কা খাবে। আমরা সহজ কেস ধরে নিছি, আমরা ধরছি যে এই সি অণুটা সরল রেখা বরাবর গতিশীল হয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এখন আসেন, আমাদের এই জায়গায় কিছু অ্যাজাম্পশন আছে। সেটা হচ্ছে এই যে সিলিন্ডারটা আছে বা এই যে সম্পূর্ণ গতিপথ, এই সিলিন্ডারটার একটা ব্যাসার্ধ দেওয়া আছে, খেয়াল করেন। টাক 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 টাক
এটা হচ্ছে সিলিন্ডারটার ব্যাসার্ধ। মজার কথা হচ্ছে এই সিলিন্ডারের ব্যাসার্ধ এবং অণুর ব্যাস এই দুইটা সমান। এই লজিকটা ধরতে পারেন কিনা? কি বলছি ভাইয়া? ভাইয়া বলছি যে এই যে সিলিন্ডারের ব্যাসার্ধটা আছে আর অণুর যেই ব্যাস আছে এই দুইটার মান সমান। তাইলে আমাদের প্রথম ফাইন্ডিংস কি হবে? আমাদের প্রথম ফাইন্ডিংস হচ্ছে যে সিলিন্ডারের ব্যাসার্ধ, লেখা সুন্দর হচ্ছে না কেন, এবং এই ব্যাসার্ধ এবং ব্যাস নিয়ে কনফিউশন স্টুডেন্টদের অ্যাডমিশন টাইমে গেলেও মিটে না। ঠিক আছে, তো এখনই কনফিউশনটা ক্লিয়ার করে নেন। সেটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ ইকুয়াল টু অণুর ব্যাস, গ্যাস অণুর ব্যাস। সিলিন্ডারের ব্যাসার্ধ ইকুয়ালস টু গ্যাস অণুর ব্যাস ইকুয়ালস টু হচ্ছে সিগমা। আমরা সিগমা দিয়ে চিহ্নিত করছি। ঠিক আছে, আমরা সিগমা দিয়ে চিহ্নিত করছি। সো সিলিন্ডারের যেটা ব্যাসার্ধ অণুর ব্যাস সেইটার সমান এবং এইটার মান হচ্ছে সিগমা। ওকে ফাইন। তাইলে বাবারা সিলিন্ডারের ব্যাসার্ধের মান জেনে গেছি, তাইলে সিলিন্ডারের আয়তনটা কত হবে এটা কি বাইর করা খুব কঠিন? আপনাকে দেওয়া আছে এই সিলিন্ডারের লেন্থ হচ্ছে এল, তার মানে এই সম্পূর্ণ দূরত্বটার মান এল দেওয়া আছে। তাইলে আমরা কি লিখতে পারবো? পাই আর স্কোয়ার এল, সরি। সো সিলিন্ডারের আয়তনটা কি হবে? সিলিন্ডারের আয়তনটা হবে পাই আর স্কোয়ার এল, দ্যাট মিনস পাই সিগমা স্কোয়ার ইন্টু এল। আশা করি বুঝতে পারছেন, না বুঝার কোনো কারণ নাই। ওকে ফাইন। এখন এই সিলিন্ডারের মধ্য দিয়ে কতগুলো সিগমা হচ্ছে একটা চলক আর কি বাবু। সিগমা হচ্ছে একটা চলক, আমরা যেরকম আলফা বিটা গামা ব্যবহার করি, সিগমাটা ওরকম একটা চলক, আর কিছু না। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এখন এই সিলিন্ডারের মধ্যে কতগুলা গ্যাসের অণু আছে আমরা তো জানি না, এই জন্য আমরা ইউনিট ধরে নিব। আমরা ধরে নিব যে একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। তাইলে একক আয়তনে অণুর সংখ্যাটা কত ধরে নিছি? স্মল এন। একক আয়তনে অণুর সংখ্যাটা ধরে নিছি স্মল এন। সুতরাং মোট অণুর সংখ্যা কত হবে? একক আয়তনে অণুর সংখ্যা হচ্ছে এন আর মোট আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এল। সো একক আয়তনে অণুর সংখ্যাকে মোট আয়তন দিয়ে গুণ করে দেন, গুণ করে দিলেই আপনি মোট অণুর সংখ্যা পেয়ে যাবেন। সিগমার কোনো মুখস্থ মান নাই, সিগমা একটা চলক, সিগমা একটা চলক ধরে নিছি। সিগমার মান ইদার কোশ্চেনে দেওয়া থাকবে বা বের করতে বলবে, একটু ধৈর্য ধরো না বাপুরা। সিগমার কোনো মান থাকলে তো ভাই বলে দিত। অদ্ভুত অদ্ভুত। সো মোট অণুর সংখ্যা কত? দেয়ারফর মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা কত? মোট অণুর সংখ্যা হচ্ছে পাই সিগমা স্কোয়ার এল ইন্টু এন। তাহলে মোট অণুর সংখ্যা আমরা বাইর করে ফেললাম। তাহলে এখন দেখেন এখানে মোট কতগুলা অণু আছে? এই সিলিন্ডারের মধ্যে এই পরিমাণ অণু আছে। তাইলে যতগুলা অণু সিলিন্ডারের মধ্যে আছে সবগুলার সাথেই তো এই সি পার্টিকেলটা ধাক্কা খাবে, তাই না? বুঝতে পারছেন? তাইলে পাইয়ের মান আসে কেন? এটার মানে কি ভাই? বুঝি নাই। এবিসি তিনটাই ইকুয়াল। আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্ব থেকে জানছি যে গ্যাসের অণুগুলা একটা নির্দিষ্ট গ্যাসের সকল অণু আকার আকৃতি চেহারা একই রকম। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে মোট অণুর সংখ্যা কত আমরা সেটা জেনে গেছি। তাহলে যতগুলা অণু আছে ঠিক ততগুলা ধাক্কা খাবে, যতগুলা অণু আছে ততগুলা ধাক্কা খাবে। সুতরাং এল দূরত্ব অতিক্রম করতে সি অণুটা মোট কতগুলা ধাক্কা খাবে? এইটুকু পরিমাণ, এই পরিমাণ ধাক্কা খাবে। সো এল দূরত্ব অতিক্রমে, এল দূরত্ব অতিক্রমে সি অণুটি
ধাক্কা খাবে তাহলে ধাক্কার সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? এন দিয়ে প্রকাশ করছি না? ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করছি মোট ধাক্কার সংখ্যা। সো এই ক্যাপিটাল এন এর ভ্যালু কত? ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে পাই সিগমা স্কোয়ার এল ইন্টু এন। তাইলে এইটা হচ্ছে মোট ধাক্কার পরিমাণ, এইটা হচ্ছে মোট ধাক্কার পরিমাণ। বাবু আর টার লিখিস না, আর লিখলে ভেজাল হবে, আর দিয়ে ব্যাসার্ধ বুঝায়, আমাদের বেসিক কনসেপশন আর দিয়ে ব্যাসার্ধ বুঝায়। সো ব্যাসার্ধ আর লেখার দরকার কি ভাই? চলক লিখছি, একটা সিগমা লিখছি, এটারও তোরা নিতে পারতেছিস না। নাবিয়া আবার কি কইছিস? অবশ্যই ভাইয়া, অবশ্যই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আপনার মতামত জানানোর জন্য বাবু, নাবিয়া আপু। আমি যদি আপনাকে হার্ট করে থাকি, আমার কোনো কথায় আপনি যদি কষ্ট পায় থাকেন, তাইলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাইয়া লাভস ইউ ভেরি মাচ অ্যান্ড ভাইয়া লাভস আল্লাহ ভেরি মাচ। সো বেশি বলবো না, নামাজ যে কয়েকটাই পড়ি না কেন, দিনে আমি 100 বার আল্লাহকে স্মরণ করি। ঠিক আছে, খাইতে উঠতে বসতে, গাড়িতে উঠতে, গাড়ি থেকে নামতে, সিঁড়ি দিয়ে উঠতে, সিঁড়ি দিয়ে নামতে, অলওয়েজ। ঠিক আছে, তাহলে মোট ধাক্কার সংখ্যা আমরা বাইর করে ফেললাম, মোট অতিক্রান্ত দূরত্ব কত সেটাও আমরা জানি। তাইলে আমরা এই সূত্রটার ভিতরে কাজে লাগাই দিব। তাহলে এই সূত্রটার মধ্যে আমরা যদি কাজে লাগাই, সুতরাং গড় মুক্ত পথ এটাকে ল্যামডা দ্বারা লেখা হয়। ল্যামডা ইকুয়ালস টু কি? ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এল ডিভাইডেড বাই এন। দেয়ারফর উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে এল, এবং এন এর মান কত? এন এর মান হচ্ছে পাই সিগমা স্কোয়ার এল ইন্টু এন। তাহলে দেখেন এখানে একটা হালকা কাটাকাটির খেলা আমরা খেলবো, এল আর এল কাটে দিব। তাহলে এল আর এল কাটলে মোটামুটি আমরা আমাদের মঞ্জিলে মকসদ প্রথম স্টেপে পৌঁছায় গেছি, যে আমরা ল্যামডার গড় মুক্ত পথের একটা মান পাইছি। গড় মুক্ত পথের মানটা কত? 1 ডিভাইডেড বাই পাই সিগমা স্কোয়ার এন। সো এইটা হচ্ছে গড় মুক্ত পথের বেসিক সমীকরণ, এবং এই সমীকরণটা বিজ্ঞানী ক্লসিয়াস বাইর করছিলেন। সো এই প্রসেসটাকে আমাদের বইতে বলা আছে ক্লসিয়াসের পদ্ধতি বা ক্লসিয়াসের সূত্র, যেটাই বলেন আর কি। মানে পরবর্তীতে এইটার অনেক আবার মডিফিকেশন আসছে, বিভিন্ন বিজ্ঞানীরা অনেক চেঞ্জ মেঞ্জ করছে। ঠিক আছে, জুনায়েদ প্রিভিয়াস স্লাইডে কি হয়েছে বাবু? প্রিভিয়াস স্লাইড লিখে লিখে তো একদম হয়রান করে দিলি আমাদেরকে। এই সূত্রটা তুলে নাও। বুঝতে পারছেন, গড় মুক্ত পথের কিন্তু বেসিক একটা সূত্র আমরা পেয়ে গেছি, যদিও এই সূত্র ফাইনাল সূত্র না, ঠিক আছে। আমি সিগমা দিয়েই লিখবো, আমি অন্য কিছু লিখবো না। তোরাও সিগমাতে অভ্যস্ত হ, নতুন জিনিস অভ্যস্ত হ। আগে যা শিখছো সেগুলাই ধরে যদি বসে থাকিস, তাইলে এইচএসসি তে আগাইতে পারবি না। আচ্ছা, প্রিভিয়াস স্লাইডে গেছি, প্রিভিয়াস স্লাইড দিলে একটু ভালো হয়। দিলাম প্রিভিয়াস স্লাইড। আপনার ব্যবহার অনেক ভালো, আলহামদুলিল্লাহ, জেনে খুশি হলাম। ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য। ভেক্টর সবগুলা ক্লাস করছি, বই পড়ি নাই। এইটা কি ধরনের, তুই কোন ধরনের স্টুডেন্ট ভাই? মেইন বই পড়া ফরজ। যে কোনো একটা বই ফিজিক্সের জন্য, সেটা শাহজাহান তপন স্যারের বই হইতে পারে, ইসাক স্যারের বই হইতে পারে, যে কোনো একটা বই। অনেকে দুইটা বইও পড়ে, ঢাকার এনডিসি, সেন্ট জোসেফ, হলিক্রসের ছেলেমেয়েরা ওরা দুইটা বইও পড়ে। তো তুমি যদি দুইটা বই, এটা একটু বেশি হয়ে যায়, একটা বই পুরা পড়া উচিত। তুমি ক্লাস করছো, লাইভ ক্লাস করছো, ক্লাস নোট লিখছো, তুমি বই পড়ো নাই, এটা কোনো ভালো স্টুডেন্টের কথা হইতে পারে না। মুশফিকুর বলে সিগমা লিখতে পারতেছে না। সিগমা লিখতে পারতেছিস না, খুব কষ্ট। দেখ, এই যে এরকম করে এনে এরকম করে দিলেই সিগমা হয়ে যাবে, ঠিক আছে?
স্যার ক্যাপিটাল এনটা কই? এই যে ক্যাপিটাল এন, আর সূত্রে গেলে ক্যাপিটাল এন এর মান বসিয়ে দিয়েছি। ক্যাপিটাল এন মানে কি ছিল? মোট ধাক্কার সংখ্যা। তো আমরা মোট ধাক্কার সংখ্যার মানটা বসাই দিছি ভাইয়া, মোট ধাক্কার সংখ্যার মানটা বসাই দিছি, বুঝতে পারছেন? ওকে ফাইন। সো এরপরে যেটা হয়েছে যে ক্লসিয়াসের পদ্ধতিতে যদি আমরা গড় মুক্ত পথ বাইর করি, সো ক্লসিয়াসের পদ্ধতিতে গড় মুক্ত পথ সিগমা সমান কি ছিল? সিগমা সমান ছিল হচ্ছে সিগমা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই পাই, সরি ল্যামডা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই পাই সিগমা স্কোয়ার এন, পাই সিগমা স্কোয়ার এন। এখানে সবকিছুর ভ্যালু জেনে রাখা দরকার। এখানে সিগমাটা কি? সিগমাটা হচ্ছে অণুর ব্যাস। বি ভেরি কেয়ারফুল, পরীক্ষায় ব্যাসার্ধ দেওয়া থাকবে, পরীক্ষায় অণুর ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, থাকবেই তার কোনো গ্যারান্টি নাই, বাট পরীক্ষায় অণুর ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। সো ব্যাসার্ধ দেখে ট্র্যাপে পড়ে যায়ও না, ব্যাসে কনভার্ট করে নিও। এবং স্মল এনটা কি? স্মল এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? বাইরে সিগমা লেখা, অর্ণব ঘোষকে একটু ব্লক ফ্রম চ্যাট করো তো, ধন্যবাদ। অর্ণব ঘোষ কি হয়েছে? মাথায় কৃমি গুতা দিচ্ছে? তুমি ডিস্টার্ব করতেছো কেন? একটু উপরে যা দেখি কে এটা। শোভ, ওই ডিরেক্টরকে বল আমাকে মেসেঞ্জারে নক দিতে, আমার ফোন নাম্বারটা দিয়ে দিস, কিন্তু ফোন নাম্বার এখন ক্লাসে দেওয়া যাবে না। ওকে, সুমাইয়ার সাথে নরসিংদীতে দেখা হয়েছিল। লাবণী, চিত্রটা তো আমরা বুঝে আসছি, যতগুলো অণু আছে ততগুলো ধাক্কাই কেন খাবে? কারণ ছবিটার মধ্যে দেখেন, আমরা তো ধরে নিছি যে এই পুরা সিলিন্ডারের ভিতরে ক্যাপিটাল এন সংখ্যক অণু আছে, তাইলে এই সি অণুটা যখন গতিশীল হবে তখন এই সিলিন্ডারের ভিতরে যতগুলা অণু আছে, এই সিলিন্ডারের ভিতরে যতগুলা অণু আছে সবগুলা অণুর সাথে ধাক্কা খাবে না? এখন মনে করেন যে কোনো একটা অণু এইরকম অবস্থায় আছে, কোনো একটা অণুর কেন্দ্র মনে করেন এইখানে, সাপোজ এখানে বি এর কেন্দ্রটা যেখানে ছিল, অন্য কোনো একটা অণু, সেটা ডি অণু হইতে পারে, সেই অণুটার কেন্দ্র মনে করেন আরো নিচে সিলিন্ডারের বাইরে। তাইলে এই অণুটা কি করবে? এই অণুটা হয়তো সিলিন্ডারের মধ্যে সামান্য একটু প্রবেশ করছে, কিন্তু এই অণুটার সাথে, এই অণুটার সাথে সি অণুটা ধাক্কা খাবে না। যাদের ব্যাসার্ধ পর্যন্ত সিলিন্ডারের ভিতরে আছে তাদের সাথেই ধাক্কা খাবে, যাদের ব্যাসার্ধ পর্যন্ত ভিতরে আছে তাদের সাথেই ধাক্কা খাবে। তো এই জন্য যতগুলা অণু আছে ততগুলা ধাক্কা খাবে। ঠিক আছে? আচ্ছা, তানজিনাও নরসিংদীর, এইটা শুধু সিলিন্ডারের জন্য না। দেখো বাবু, আমি আবারও বলতেছি, আমরা আমাদের জন্য যেটা ইজিলি বোঝার মতো, আমরা সেই জন্য ইজিয়েস্ট ভার্সনটা দেখছি। আমরা চিন্তা করে নিচ্ছি যে এই গ্যাসের অণুটা, এই সি পার্টিকেলটা সরল রেখায় গতিশীল হবে। সো সরল রেখায় যদি গতিশীল হয় তখন তার চারপাশে দেখতে যতগুলো, তার চারপাশে অর্থাৎ সিলিন্ড্রিক্যাল শেপ, ও যদি মাঝখান দিয়ে গতিশীল হয় তাহলে চতুর্দিক মিলাইলে একটা সিলিন্ডার হয়। তাইলে এই সিলিন্ডারের ভিতরে যতগুলো অণু আছে সবগুলো অণুর সাথেও ধাক্কা খাবে। দ্যাটস ওয়াই অণুর সংখ্যা আর ধাক্কার সংখ্যা সেম। ঠিক আছে? কি হয়েছে? তুই শিখতে অনেক আগে ভর্তি হয়েছস, তারপরও তোকে বারবার ফোন দেয় ভর্তি হওয়ার জন্য। তোর করণীয় কি? তোর করণীয় হচ্ছে তুই ওকে বলবি যে আমি তো শিখতে ক্লাস করতেছি রেগুলার, আর একদিন যদি আমাকে ফোন দিচ্ছেন তাইলে উল্টো আপনাদের নামেই কমপ্লেন করব। এই যে নাম্বার দিয়ে দিয়েছি না, এই যে জাতীয় নাম্বার, জাতীয় নাম্বার, তুই বলবি যে আমি 16780-তে কল দিয়ে আপনাদের নামে কমপ্লেন করব আমাকে যদি আর একবারও ফোন দেন। ঠিক আছে? ওকে ফাইন। আসেন, আমরা ক্লসিয়াসের পদ্ধতিটা শিখে ফেলছি। তো যেটা হয়েছে, যেটা হয়, সূত্রে অনেক মডিফিকেশন আসে।
সো পরবর্তী সময় কি হয়েছে, পরবর্তী সময় বিজ্ঞানী বোল্টজম্যান এটার উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করছে এবং বোল্টজম্যান সাহেব একটা কারেকশনের কথা বলছে। বোল্টজম্যান সাহেবের কারেকশন অনুযায়ী এই গড় মুক্ত পথ, এইটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের বইতে দেওয়া নাই, সো আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। এইটুকু চেহারা সেম আছে, পাই সিগমা স্কোয়ার এম, এইটুকু চেহারা ঠিক আছে। কিন্তু বোল্টজম্যান সাহেব বলছে যে গড় মুক্ত পথের মান হবে হচ্ছে উপরে 3/4 পাই সিগমা স্কোয়ার এন। সো ল্যামডা ইকুয়ালস টু 3/4 পাই সিগমা স্কোয়ার এন। এইটা ঠিক আছে, বুঝতে পারছি। এটা হচ্ছে বোল্টজম্যান সাহেবের কারেকশন। সো তারও কিছুদিন গেছে, আরো পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এরপরে ম্যাক্সওয়েল সাহেব একটা সংশোধিত সূত্র দিছে এবং এইটাই বেসিক্যালি এখন পর্যন্ত মোস্ট অ্যাকুরেট। এবং আমাদের পরীক্ষায় যদি লিখিততে আসে, এখানে একটা কথা বলা উচিত, যদি রিটেনে আসে আমরা অবশ্যই ম্যাক্সওয়েলের সূত্রটাই ব্যবহার করব। রিটেনের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের সূত্রটাই ব্যবহার করব, কজ এইটাই হচ্ছে মোস্ট অ্যাকুরেট। সো ম্যাক্সওয়েল সাহেবের সূত্রে কি বলছে, ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। ল্যামডা ইকুয়ালস টু 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। এইটাই হচ্ছে ম্যাক্সওয়েলের সংশোধিত সূত্র এবং আজকের তারিখ পর্যন্ত এইটাই হচ্ছে মোস্ট অ্যাকুরেট। আমরা এই সূত্রটাই ব্যবহার করব। সো তিনটা সূত্রের চেহারা আপনারা দেখতে পাইলেন, বেসিক স্ট্রাকচার ঠিক আছে, পাই এন সিগমা স্কোয়ার এইটুকু ঠিক আছে, বাট ওরা কিছু ক্যালকুলেশন করে কিছু আলাদা কনস্ট্যান্ট এখানে নিয়ে আসছে, দ্যাটস অল। ঠিক আছে, বুঝতে পারছেন বাচ্চা লোক? জলদি ঝটপট কমেন্ট করে আমাকে জানান। 8:30 ছুটি, আমি জানি না কখন ছুটি, আমার পাইলট আমাকে আওয়াজ দিবে ছুটি হইলে, আর আমার এরপরে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাস যে কখন ছুটি হবে। নুজাত তাবাসসুম, কোনো ইম্পর্টেন্ট কথা তুমি বলেছিলে কি নুজাত? নুজাত আমি সরি মিস করছি। সাদিদা তানজুর, সাদিদা তাজনুর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালো ভালো কথা বলছেন। শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে বললে ভাইয়া আরো অনেক বেশি খুশি হতো, আপনাকে অনেক বেশি ভালোবাসতো। প্লিজ ডু দ্যাট, প্লিজ। ওকে, ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, এই সূত্রগুলোর কোনো ব্যাখ্যা আমাদের বইতেও নাই, সো এইগুলার ব্যাখ্যা লাগবে না, জাস্ট ডিরেক্ট কনস্ট্যান্ট গুলা বসায় দেন। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। ওকে, কি হয়েছে? কে? রেশমি দেবী, জি রেশমি আপু, কি হয়েছে? ওকে, না তন্ময় ভাই এই সূত্রগুলোর ব্যাখ্যা নাই। কি ম্যাক্সওয়েল বলে কিসের ম্যানেজার ছিল? ওকে ফাইন, সামনে আগাই। সো আমরা কি দেখলাম, আমরা গড় মুক্ত পথ নিয়ে পড়ালেখা করছি, সংজ্ঞাটা পড়বেন, গড় মুক্ত পথের বেসিক সূত্রের চেহারাটা দেখবেন। সো সূত্রের প্রমাণ আমাদের খুব বেশি আসলে লাগে না, তারপরও হচ্ছে ডেরাইভ করে দিলাম। আমরা এই নিচের সূত্রটা মনে রাখবো, এইটাই হচ্ছে মোস্ট অ্যাকুরেট সূত্র, এইটাই হচ্ছে আমাদের জন্য মোস্ট অ্যাকুরেট সূত্র। সো রিটেনে আসলে আমরা এইটাই ব্যবহার করব। কাহিনী হচ্ছে এমসিকিউতে আসলে এটাতে একটু গ্যাঞ্জাম আছে, সো আমি এই জিনিসটা এখানে একটু স্পেসিফিকলি বইলেই দিচ্ছি যে যদি লিখিততে আসে, লিখিততে যদি আসে সৃজনশীল গ বা ঘ যেটাই হোক, সো লিখিততে আসলে অবশ্যই ম্যাক্সওয়েল, লিখিততে আসলে অবশ্যই ম্যাক্সওয়েল। আচ্ছা ফাইন, লিখিততে আসলে অবশ্যই ম্যাক্সওয়েল, বুঝলাম। তাহলে এমসিকিউতে আসলে কি হবে? এই এমসিকিউর মধ্যে একটু গ্যাঞ্জাম হয়ে যায়। এমসিকিউর মধ্যে গ্যাঞ্জামটা কি হয়ে যায়, কিছু ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সওয়েলের সূত্র বসায়ে যেই গড় মুক্ত পথের মানটা আসতেছে এইটা হয়তোবা আমার অপশানে দেওয়া নাই, বরঞ্চ এই ক্লসিয়াসের সূত্র দিয়ে করলে যে অ্যান্সারটা আসে সেইটা অপশানে দেওয়া আছে। সো এরকম কেস হইতে পারে। সো এমসিকিউতে আসলে দুইটা অপশন একটু ট্রাই করতে হবে, ইদার ম্যাক্সওয়েল অথবা ক্লসিয়াস। ঠিক আছে, একদম ভেঙে দিলাম, এবং মানে এইটা আমাদের এক্সপিরিয়েন্সের ভিতরেই আছে।
সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে এই কাজটা বেশি করে যে এমসিকিউতে আসে, মানে অ্যাডমিশন টেস্টে এমসিকিউই হয় বেশিরভাগ ক্ষেত্রে। সো ওখানে দেখা যায় যে ক্লসিয়াসের সূত্রটাকে প্রাধান্য দেয়া হয় অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, বুঝতে পারছেন? ওকে। ফিজিক্সে অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাক্সওয়েলের আধিপত্য, একে তোর অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাক্সওয়েল বলছে। এই যে আব্দুল্লাহ কত ব্রিলিয়েন্ট, কত ব্রিলিয়েন্ট। কোন এক জায়গায় জানি ওয়াজ হইতেছিল, হুজুর ওয়াজে বলল যে এই গাছ থেকে ফল পড়ে যদি জমিনে পড়ে সেটা বাঘ হবে, আর যদি পানিতে পড়ে সেটা কুমির হবে। ওইখানে এক নোয়াখাল্লা ছিল, সেই নোয়াখাল্লা দাঁড়ায় হাত তুলে বলল, হুজুর যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় পড়ে তাইলে কি হবে? সেরকম একটি প্রশ্ন আমাকে করেছে, কে যেন করেছে, হারায় গেল, যে ভাইয়া দুইটাই যদি দেওয়া থাকে, দুইটাই দেওয়া থাকলে অবভিয়াসলি ভাই ম্যাক্সওয়েল, অপশনে ম্যাক্সওয়েল থাকলে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েলের সূত্রই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ম্যাক্সওয়েলের সূত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, সো ম্যাক্সওয়েল যদি থাকে অবভিয়াসলি ম্যাক্সওয়েল দাগাবেন। ঠিক আছে, চায়ের দাওয়াত পাইছি, আন্টিকে আমার সালাম দিস, আল্লাহ রিজিকে রাখলে অবশ্যই আন্টির বানানো চা খাওয়া হবে। ঠিক আছে ভাই, এই ইকুয়েশন গুলা দিয়া কি সেম মান বেরোবে? এই তিনটা ইকুয়েশন দিয়ে বাবু অবশ্যই সেম মান বেরোবে না। এখানে 1/π∑²n, এখানে আছে 3/4, এখানে আছে 1/√2। সো অবভিয়াসলি তিনটা ইকুয়েশন দিয়ে একই মান বের হবে না। ভাই এত কথা বাড়ানোর টাইম নাই, ম্যাক্সওয়েলের সূত্র মোস্ট অ্যাকুরেট, আমরা ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে অঙ্ক করব, টপিক ইজ ওভার। বুঝতে পারছেন? ম্যাক্সওয়েলের সূত্র ফুল অ্যান্ড ফাইনাল। ঠিক আছে, ইশরাত জাহান আমার নানু ক্লাস করতেছে, কেন আদর্শ গ্যাস করতেছে, ওনাকে আমার সালাম দিস। এই যে এইটাও আরেকটা সমস্যা, কে যেন লিখছো, আমি নাম পড়তে পারি, তাহসিনুল মোস্ট প্রবলি, যে ভাই কলেজে 4টা পর্যন্ত ক্লাস হয়, এরপরে শিখতে ক্লাস থাকে টানা, কি করব? ভাই ব্যালেন্স করতে হবে, এই কষ্টটা এখন করতে হবে। কলেজে ক্লাস থাকবে, কলেজের ক্লাস করতে হবে, শিখতেও ক্লাস করা লাগবে, এবং এই কলেজের ক্লাস শিখর ক্লাস শেষ করে তারপর আবার নিজের পড়ালেখা করার ইচ অ্যান্ড এভরিডে চেষ্টা করবেন সলিড 3 ঘন্টা যেন পড়া যায়। আরো জ্ঞানীগুণী মানুষরা, আরো ব্রিলিয়েন্ট মানুষরা আরো বেশি টাইমের কথা বলবে, 4-5 ঘন্টার কথা বলবে, বাট আমি তো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো আমি ওই ডেইলি যদি আপনি কলেজ এবং শিখর ক্লাস বাদে নিজে যদি সলিড 3 ঘন্টা পড়ালেখা করেন দেন ইটস ফাইন, কিন্তু সেটা যদি আপনি করতে না পারেন দেন ইটস অ্যালার্মিং। লোড নিতে শিখতে হবে। দিস ইজ এইচএসসি ম্যান, হানিমুন পিরিয়ড ইজ ওভার, দিস ইজ ওয়ার। ঠিক আছে, ওকে। এনাম ভাই নিয়মিত তাল ফেলে, আমি কি ফেলবো? আমি অ্যাটম বোমা ফেলবো। ঠিক আছে, ওকে। এই যে মানে ফারিয়া না ফারজিয়া আমার SMS পড়েন না, মানে SMS পড়া মানে অদ্ভুত অদ্ভুত। একদিন স্পেশাল একটা ক্লাস নিব, পুরো ক্লাস জুড়ে SMS পড়া হবে, মানুষের নাম পড়া হবে। ঠিক আছে, বিশেষ ক্লাস। ওকে, আসেন আমরা গড়মুক্ত পথের কনসেপশন থেকে 1-2টা ম্যাথ একটু করি। কি বলছে? একটি গ্যাসের, এই যে যেটা বলতেছিলাম, একটি গ্যাসের অণুর ব্যাসার্ধ দেওয়া আছে, গিট্টুটা লাগাইছে। তো অণুর ব্যাসার্ধ দিয়ে এটাকে যদি তুমি সিগমা ধরে করে দাও, তুমি মারা খেয়ে গেছো। সো আমার যেটা করতে হবে, আমার গিভেন, আমি বাংলা কথাটা লিখলাম না, অণুর ব্যাস, সিগমা দিয়ে কি বুঝাইছি? সিগমা দিয়ে কি বুঝাইছি বাচ্চা লোক? সিগমা দিয়ে বুঝাইছি অণুর ব্যাস। ঠিক আছে, সো বি ভেরি কেয়ারফুল। সো অণুর ব্যাসটা চলো আমরা বের করে ফেলি, কিছুই করা লাগবে না। 2 × 3.6 × 10⁻⁻10 মিটার, তাইলে 36 দুগুণে কত রে? 72 না? তাইলে 7.2 × 10⁻⁻10 মিটার। ওকে ফাইন। প্রতি ঘন সেন্টিমিটারে, রে সরি, 1 মিনিট আমাকে সময় দেন। প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যার মান দেওয়া আছে, তার মানে n এর মান দেওয়া আছে।
প্রতি ঘন সেন্টিমিটার, অঙ্কটা করো, সহজ অঙ্ক, জাস্ট মান বের করবা। বারবার মেহেদি ভাই আসে আর আমি ধোকা খাই। আচ্ছা হ্যাঁ, এখানে একটা মিষ্টি ঝামেলা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এন এর মানটা দেওয়া আছে কোথায় খেয়াল করো, এন এর মানটা দেওয়া আছে ঘন সেন্টিমিটারে। এন এর মানটা কোথায় দেওয়া আছে? ঘন সেন্টিমিটারে, কিন্তু ব্যাসার্ধের মান দেওয়া আছে মিটারে। সো একটাকে মিটার আরেকটাকে সেন্টিমিটারে রেখে অঙ্ক করা যাবে না, আমাদেরকে একই ইউনিটে কনভার্ট করা লাগবে। সো সহজ হয়, এখানে যেটা মিটারে আছে এটারে আমি সেন্টিমিটার বানায় দেই, তো 100 গুণ করলেই তো হয়। তাহলে এটার লাগে 100 গুণ করো, তাইলে 100 আর আমি আলাদা করে গুণ করে দেখাইলাম না, তোরা নিশ্চয়ই বুঝবি যে 7.2 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার এককটা কনভার্ট করে ফেললাম। এবং এন এর মান কত দিয়ে দেওয়া আছে বাবু? এন এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে কত লেখা রে? 2.79 ইন্টু 10⁻19 পার কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, এতটি অণু প্রতি ঘন সেন্টিমিটারে আছে। কি বাইর করতে বলছে? অণুর গড় মুক্ত পথ বাইর করতে বলছে। সমস্ত কিছু দেওয়া আছে। আমরা ল্যামডার জন্য ম্যাক্সওয়েলের সূত্র ব্যবহার করব, দেয়ারফর 1/√2 পাই এন সিগমা স্কয়ার। সবকিছুর মান জানেন, যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন করবেন, যা আসবে সেইটাই অ্যান্সার। আজকে ক্যালকুলেশন করব না। অ্যান্সার আপনারা বলতেছেন সিগমা ঘন সেন্টিমিটারে নেবেন না, সিগমা তো ঘন সেন্টিমিটারেই দেওয়া আছে বাবু। প্রতি ঘন ও সিগমা না, সিগমা তো ব্যাস, সিগমা তো ব্যাস, সো সেন্টিমিটারে নিছি। সিগমা কি করে ঘন সেন্টিমিটার আসে? সিগমা কি করে ঘন সেন্টিমিটার আসে? সিগমা তো দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য, তো এটাতে তো ঘন সেন্টিমিটার আসবে না। আয়তন বললে না ঘন সেন্টিমিটার আসতো। এই কে যেন জিজ্ঞেস করছিস 2 দিয়ে কেন গুণ করছি? এই গর্দব, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে। কি দেওয়া আছে? ব্যাসার্ধ। তো আমাদের কি লাগবে? ব্যাস লাগবে না? আমাদের কি লাগবে? ব্যাস। তো ব্যাস লাগবে, এই জন্য 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করাটা বুঝতে পারছস? কি পাইলট, কই যাও? একক কি হবে? গুড, ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। একক কি হবে বলেন দেখি, বলেন দেখি। এই যে গড় মুক্ত পথের, এটা খুব সহজ কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। ল্যামডার এককটা কি হবে? গড় মুক্ত পথের, গড় মুক্ত পথের এককটা কি হবে? এইটা মানে বলাটা খুব ইজি। ল্যামডার একক কি? হার্জ বলে। আল্লাহ, হার্জ! কোন পণ্ডিতের পণ্ডিত! এই হার্জ কেমনে হয় রে? গড় মুক্ত পথ, পথ মানে হচ্ছে একটা দূরত্ব, মানে একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক হবে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, মিলিমিটার। তো কয় হার্জ, কম্পাঙ্কের একক বানায় দিছে। বাচ্চা লোক খেয়াল করো, একক বাইর করা খুব সহজ। আমরা সিগমার একক রাখছি সেন্টিমিটারে, আমরা এন এর একক রাখছি সেন্টিমিটার কিউবে, তাইলে ল্যামডার এককটা আসবে ডেফিনেটলি সেন্টিমিটার। ল্যামডার একক, আরে মিটার বলে মানুষজন অজ্ঞান হয়ে যাচ্ছে। মিটার আসবে না বাবু। চাইলে তুমি এটাকে পরে মিটারে কনভার্ট করতে পারো, কিন্তু মিটার কেন আসবে? সিগমা আছে সেন্টিমিটারে, এন আছে সেন্টিমিটার কিউবে, তাহলে অবশ্যই সেন্টিমিটার আসবে। আকিব, মনোযোগ দিয়ে ক্লাস কর, সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়। কি হয়েছে? মুক্ত কি জানি হয়েছে, আমার পাইলট আবার অন্যদিকে গেছে, আমি কমেন্ট নিতে পারতেছি না। আরে ভাই, সবার মেসেজ দেখা যায়, নাম ধরে ধরে এখন সবার আমার না, আমার কমেন্ট কি দেখা যায় না ভাইয়া? ভাইয়া
কিছু দেখতে পারতেছি না, আমি তোদের কোনো কমেন্টই পড়তে পারতেছি না। সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার কি করে হয়? গড় মুক্ত পথ, পথ এটা দূরত্ব বুঝায়। সো দূরত্বের একক কি হবে? দূরত্বের একক হবে হচ্ছে মিটার বা কিলোমিটার বা সেন্টিমিটার। আর তুই এখান থেকে এককের ডিস্ট্রিবিউশনটা বুঝতে চাচ্ছস, বুঝাই দিচ্ছি। 1/√2 কোনো একক নাই, পাই এর কোনো একক নাই। এন এর একক কি? এন এর একক হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 3 ইনটু সিগমা স্কয়ার। সিগমার একক কি? সেন্টিমিটার। স্কয়ার আছে, তাহলে কি হবে? সেন্টিমিটার স্কয়ার। তাহলে নিচে আছে কি? -3 + 2। দ্যাট মিনস এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। আরে এককের এখানে কোনো মারপ্যাচি নাই, একক এখান থেকে তোরাই বের করতে পারার কথা ভাই, আর এটা দেখা দেওয়া লাগে না। এন, এন এর একক কি? এন এর একক হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 3 এবং সিগমা স্কয়ারের একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। সো -3 + 2, -3 + 2 করলে কি থাকবে? সেন্টিমিটার ইনভার্স 1। এই সেন্টিমিটার ইনভার্স উপরে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়া যাবে, হ্যাঁ অবশ্যই। ফাহিম কি হয়েছে? একটু দেখি আবু রায়হান কি লিখছে। সরি, আবু রায়হান আসলে আমার ধারণা ও কোনো এলিয়েনীয় ভাষায় আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছে। আবু রায়হানকে ব্লক ফ্রম চ্যাট করো। এককের কোনো ঝামেলা নাই, বুঝতে পারছেন সবাই? সামনে আগাই ব্রো, সামনে আগাই, সামনে আগাই। কতক্ষণ ধরে আর এক জায়গায় আটকায় থাকবো? কতক্ষণ ধরে এক জায়গায় আটকায় থাকবো? সামনে আগাইলাম, সামনে আগাইলাম। আরেকটা ছোট কোশ্চেন, ঠিক আছে? কি বলছে? 27°C তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে? তো এটা তো আসলে একটা এমসিকিউ প্রশ্ন, এটা একটা এমসিকিউ প্রশ্ন। গড় বেগ দ্বিগুণ হবে, এখানে আসলে গড় বেগ কথাটা, এখানে গড় বেগ কথাটা তো খাটে না, গড় বেগ না। কোশ্চেনটা একটু কারেকশন কর, কোশ্চেনটা কারেকশন করে লিখ। কোশ্চেনটা যদি তোরা লিখে থাকিস তাহলে লিখ, বা না লিখলে তো স্লাইডে থেকেই যাবে। আরএমএস বেগ দ্বিগুণ হবে। কোশ্চেনটা একটু এডিট করছি আমরা। 27°C তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে, দ্যাট মিনস T2 এর মান কত বাইর করতে বলছে, T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 27 + 273, দ্যাট মিনস যোগ করলে এটা আসবে 300 কেলভিন। আরএমএস বেগ কি হবে? আরএমএস বেগ দ্বিগুণ হবে। দ্যাট মিনস C2 ইকুয়ালস টু হবে হচ্ছে 2 অফ C1। C2 ইকুয়ালস টু কি হবে? C2 ইকুয়ালস টু হবে হচ্ছে 2 অফ C1। দেয়ারফর আমরা চাইলে তো এখান থেকে এভাবে লিখতেই পারি যে C2 সমান কি? C2 সমান হচ্ছে আরএমএস বেগের বেসিক সূত্র কি? √3RT/m। আরএমএস বেগের বেসিক সূত্রটা হচ্ছে √3RT/m। তাইলে √3RT2 ডিভাইডেড বাই m, এবং C1 সমান কি? C1 সমান হচ্ছে √3RT1 ডিভাইডেড বাই m। তাহলে সবকিছু জানেন, আর এর মান কনস্ট্যান্ট, এম এর মান কনস্ট্যান্ট। আরএমএস মানে কি? কামাল উদ্দিন আগের ক্লাসগুলো করো নাই বোধহয়, আগের ক্লাসগুলো করলে আরএমএস মানে কি জিজ্ঞেস করতা না, আগের ক্লাসগুলো দেখে আইসো। রুট মিন স্কয়ার ভেলোসিটি, গড় বর্গবেগের বর্গমূল। দেয়ারফর এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে, বা C2 এর জায়গায় কি লিখতে পারবো? C2 এর জায়গায় লিখতে একটু সহজে করা যায় না, একটু সহজে করা যায় না যে C2 ডিভাইডেড বাই C1 ইকুয়ালস টু 2। তাইলে C2 এর জায়গায় এই পুরোটা বসায় দিলে তাহলে কি থাকবে?
থাকবে হচ্ছে √/T2 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু 2। বাচ্চা লোক বুঝতে পারছো? কাটাকাটি করে ফাইনাল অ্যান্সারটা লিখছি। উপরে বসবে 3R/T2 ডিভাইডেড বাই m, নিচে বসবে 3R/T1 ডিভাইডেড বাই m। 3R/m কাটা যাবে, তাহলে উপরে থাকবে T2, নিচে থাকবে T1। বর্গ করলে কি আসবে? বর্গ করলে আসবে হচ্ছে T2/T1 ইকুয়ালস টু 4, বা T2 সমান কি আসবে? T2 সমান আসবে হচ্ছে 4 ইন্টু T1। T1 এর মান ছিল কত? T1 এর মান ছিল 300 কেলভিন। এখানে 3 4 12, 1200 কেলভিন আসবে হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সারটা কত বাপু? অ্যান্সারটা হচ্ছে 1200 কেলভিন। জলদি ঝটপট জানান সবাই বুঝতে পারছেন কিনা, জলদি ঝটপট বলেন বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, চাইলে কেউ ডিগ্রি সেলসিয়াসে নিতে পারো, আমি কেলভিনেই রাখলাম, ডিগ্রি সেলসিয়াসে চাইলে নিতেই পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ডান 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 ডান। অণুর সংখ্যা কি হয়েছে ভাইয়া? অণুর সংখ্যা, সরি সরি, একটু নিচে চলে গেল। অণুর সংখ্যা কিভাবে সেন্টিমিটার কিউব হয়? না ভাইয়া, অণুর সংখ্যা সেন্টিমিটার কিউব না। অণুর সংখ্যা হচ্ছে যেটা দেওয়া ছিল আগের অঙ্কে, যে মানটা দেওয়া ছিল ওইটা, এতটি অণু পার সেন্টিমিটার কিউবে, প্রতি একক আয়তনে এতগুলো অণু। বুঝতে পারছেন? প্রতি একক আয়তনে এতগুলো অণু। সো এতগুলো অণু, টিটা লিখি নাই, পার সেন্টিমিটার কিউব, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা। আপনি অনেক কিউট, অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ, ভালো লেগেছে। শিখবো যুদ্ধ গ্রুপে পোস্ট করিস, আরও ভালো লাগবে। তো পরের ক্লাসের স্লাইড পাঠাইছি, তো নিচে যাব কখন? ইম্পসিবল। ওকে ফাইন, সামনে আগে এলাম বাচ্চা লোক। আচ্ছা, স্বাধীনতার মাত্রা, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মোস্ট প্রবাবলি আমরা আজকে স্বাধীনতার মাত্রাটা পুরোপুরি শেষ করতে পারবো না, আমরা কিছু আইডিয়া নিয়ে যাব আজকে। তো স্বাধীনতার মাত্রা, এটার ইংরেজি নামটা হচ্ছে, ভুলে গেলাম তো, এই ডিগ্রি বানান কি রে? DEEGRE বোধ হয়। দেখছোস বেটা, বেসিক খারাপ নাকি বেটা? তুই ডিআরই সিআরই কি কি জানি বলতেছিলি। ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কোথায় কোথায় একটা ই হবে, সরি, শুরুতে একটা ই হবে, শেষে গিয়ে দুইটা ই হবে। আই এম সরি, ক্ষমা করো আমার ইংরেজি বানানকে, সাতমানের কাছ থেকে ট্রেনিং নেওয়া লাগবে। ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাকে সংক্ষেপে আমি হয়তো সামনে গেলে কোথাও কোথাও DOF লিখতে পারি, ডিগ্রিজ অফ ফ্রিডম, বুঝে নিবেন। ডিগ্রিজ অফ ফ্রিডম, থ্যাংক ইউ, সবাই আমার ডিগ্রি বানান ঠিক করে দিচ্ছে, খুব ভাল লাগে। ভাইয়া এই অধ্যায়ে দেখি কি হয়েছে, এই অধ্যায়ে এতগুলা সূত্র কিভাবে মনে রাখবো? ভাইয়া এইটা শুধুমাত্র একটা চ্যাপ্টারের অর্ধেক অংশের সূত্র। সো এরকম প্রতি চ্যাপ্টারেই এরকম সূত্র থাকবে। সো মুখস্থ করার সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে লিখে লিখে জোরে জোরে পড়বেন, লিখবেন পড়বেন। এরকম বলে যে একবার লেখা হচ্ছে 10 বার পড়ার সমান। সো যখন আপনি লিখতেছেন, আপনি পড়তেছেন, আপনি উচ্চারণ করতেছেন, হাত দিয়ে লিখতেছেন, সো আপনি মোটামুটি পুরো জিনিসটাকে আত্মস্থ করতেছেন। ঠিক আছে? ওকে ওকে ফাইন, ইনশাল্লাহ আসবে, আমরা শাহির ভাইকে রাজি করাইতে পারলেই ইনশাল্লাহ
আসবে, আমরাও চাই ফিজিক্স একজন নতুন মেন্টর আসুক। কতদিন আপনারা জিমি ভাইয়ের ক্লাস করবি? বোর হয়ে গেছিস না জিমি ভাইয়ের ক্লাস করতে করতে? ওকে ফাইন। সো শুনেন, ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা বিষয়টা এরকম যে, কথা শুনেন সবাই, প্লিজ প্লিজ কথা শুনেন, লক্ষ্মী বাচ্চারা টেক্সট করেন না, আমি এখন কথা বলতেছি, কথা শুনেন, দয়া করে কথা শুনেন। 10 মিনিট আছে, 10 মিনিটও নয়, 8 মিনিট আছে ক্লাসের। সেটা হচ্ছে কোনো একটা বস্তু কণা, সেটা যে কোনো বস্তু হইতে পারে, সেটা শুধুমাত্র গ্যাস পার্টিকেলের জন্যই না। মানে এই যে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম, এই যে কনসেপ্টটা, এইটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, যে কোনো একটা যন্ত্রের ডিগ্রিজ অফ ফ্রিডম থাকতে পারে। বা আমি আরো একটা ভালো এক্সাম্পল দেই, আমাদের এই যে হাতের কনুই আছে, ঠিক আছে, হাতের কনুইয়ে দেখ আমরা এইভাবে মুভ করতে পারি, তার মানে আমাদের হাত এই মুভমেন্টের জন্য স্বাধীন। সো এই দিকে ওর মুভমেন্টের একটা মাত্রা তৈরি হয়েছে যে ও এই দিক বরাবর গতিশীল হইতে পারে। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে এই বরাবর ওর একটা স্বাধীনতার মাত্রা আছে। কিন্তু আমাদের এই হাতের কনুই ডানে বা বামে যায় না। তুই চাইলে পুরা হাত সরাইতে পারবি, কিন্তু হাতের এই কনুইয়ের এই জয়েন্ট থেকে তুই কিন্তু ডানে নিতে পারবি না বা বামে নিতে পারবি না। তাহলে ওই জায়গায় তোর ডিগ্রিজ অফ ফ্রিডমটা নাই। বুঝতে পারছেন? এই দিক বরাবর মুভ করতে পারছে, এই জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, ওই ডানে বামে মুভ করতে পারছে না, তাইলে ওই জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম নাই। সো যে কোনো মেকানিক্যাল ডিভাইসের, ঠিক আছে, যে কোনো যন্ত্রেরই ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। একটা গাড়ির চাকার ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানাতে যে বড় বড় যন্ত্রপাতিগুলা বসানো হয় সেগুলার ভিতরে ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। সো ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ এ কমন কনসেপশন ফর অল কাইন্ড অফ মোশন। যে কোনো ধরনের গতির ক্ষেত্রে, যে কোনো ধরনের গতির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা একটা কমন বৈশিষ্ট্য, যে কোনো একটা পার্টিকেল কয়টা দিকে গতিশীল হইতে পারে, কোনো একটা পার্টিকেল কয়টা ডিরেকশনে, কয়টা মাত্রায় গতিশীল হইতে পারে। সো এইটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি হচ্ছে স্বাধীনতার মাত্রা। আমি বুঝাইতে পারছি? আর একবার কোনো মানুষের ছাও ছুটি দেন কমেন্ট করলে নগদ ব্লক করে দেব। ঠিক আছে, ছুটি কখন দেব সেটা আমি ডিসিশন নেব। আমি আবার বলতেছি, ডিগ্রিজ অফ ফ্রিডমটা ডিপেন্ড করে হচ্ছে মোশনের সাথে, মানে ইটস রিলেটেড উইথ গতি, গতির উপর ডিপেন্ডেন্ট। কোনো একটা পার্টিকেল, কোনো একটা বস্তু কয়টা মাত্রায় বা কয়টা দিকে, কয়টা ডিরেকশনে গতিশীল হইতে পারতেছে, ওইটাই হচ্ছে ওই বস্তুটার বা ওই পার্টিকেলটার স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, ওকে। আমি আশা করি ডিগ্রিজ অফ ফ্রিডমের একটু ধারণা আপনারা পাইছেন। ঠিক আছে, যে গতিশীলতার, স্বাধীনভাবে কয় দিকে গতিশীল হইতে পারবে সেটাকেই আমরা বলি ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, তো আমাদের কেতাবি সংজ্ঞাটাই কি বলছে, একদম বইয়ের কাঠখোট্টা সংজ্ঞা, সেটা দেখি আমরা একটু। কি বলছে? কোনো বস্তু বা সিস্টেমের, ওই যে গতি, দেখ গতির কথা থাকবে, মানে গতি ছাড়া ডিগ্রিজ অফ ফ্রিডম আসে না। সো কোনো বস্তু বা সিস্টেম, বস্তু বা সিস্টেম মানে যে কোনো কিছু, একটা বস্তু, একটা গ্যাসের অণু, যে কোনো কিছু, যে কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে। কারণ খেয়াল করো, খেয়াল করো, এখানে তুমি বলতে পারো যে ভাই আপনি তো বললেন গতি, কিন্তু ওরা তো লিখছে অবস্থান। এখন দেখো, যে কোনো মুহূর্তের অবস্থান, যে কোনো মুহূর্তের অবস্থান, তাহলে অবস্থানটা কি হচ্ছে? সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে, সময়ের সাথে সাথে অবস্থানটা কি হচ্ছে? পাল্টে যাচ্ছে। তাইলে যে কোনো মুহূর্তের অবস্থান, এইটাও অ্যাকচুয়ালি গতিকেই রিপ্রেজেন্ট করতেছে বা গতির দিকেই ডিনোট করতেছে। সো কোনো বস্তু বা সিস্টেমের গতির যে কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে কমপক্ষে যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্কের প্রয়োজন হয়। সো আলটিমেট কথা এটাই, সহজ বাংলায়, কতগুলা এক্সিসে গতিশীল হইতে পারে, কতগুলা মাত্রায় ও গতিশীল হইতে পারে, সেইটাই বেসিক্যালি স্বাধীনতার মাত্রা, সেটাই বেসিক্যালি ডিগ্রিজ অফ ফ্রিডম। পরীক্ষায় যদি স্বাধীনতার মাত্রা কাকে বলে সংজ্ঞায় জিজ্ঞেস করে, এই সংজ্ঞাটা লিখলে 1 এ 1 পাবেন।
কোনো বস্তু বা সিস্টেমের গতির যে কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে কমপক্ষে যতগুলো, এই যে এই লাইন কথাগুলো ইম্পর্টেন্ট, এগুলো মিস দিলে আবার নাম্বার পাবেন না, কমপক্ষে যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্কের প্রয়োজন, কমপক্ষে যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্কের প্রয়োজন তাকে স্বাধীনতার মাত্রা বলে। ঠিক আছে, বুঝতে পারছেন? সাদিদা তাজনুর, ভেরি গুড, ভেরি গুড। তুমি পুরাপুরি সঠিক বলো নাই, বাট ইউ হ্যাভ রোট এ ভেরি ব্রিলিয়েন্ট কমেন্ট। আমি বলবো ও যে এই কথাটা বলছে যে ভাইয়া স্বাধীনতার মাত্রা তো তাইলে সর্বোচ্চ 3টাই হইতে পারে। সো এখানেও আমার অনেক ধরনের কথা আছে, এত অনেক ধরনের কথা আজকে শেষ হবে না। সো আমি জাস্ট তোমাকে সহজ কথায় যদি বলি, সাদিদা তাজনুর, ইউ আর অ্যাবসলিউটলি রাইট 50%। সেটা হচ্ছে সরল রৈখিক গতির ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, কি ধরনের গতি বাবা? সরল রৈখিক গতি। নিরপেক্ষ স্থানাঙ্ক মানে একটা ডিরেকশন বরাবর বা একটা মাত্রা বরাবর যেই গতি, সেটা অন্য আরেকটা স্থানাঙ্কের উপর ডিপেন্ড করে না, অন্য আরেকটা স্থানাঙ্কের উপর ডিপেন্ড করে না, আলাদা আলাদা। সো সরল রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি জানি? যে আমরা একটা 3 ডিমেনশনাল স্পেসে বসবাস করি। থ্রি ডিমেনশনাল স্পেস, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আসলে সরল রেখায়, সরল রেখায় আমরা আসলে 3টা দিকেই যাইতে পারি, এর বেশি আমাদের যাওয়ার সামর্থ্য নাই, সক্ষমতা নাই। একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে ওয়াই এক্সিস, একটা হচ্ছে জেড এক্সিস, বা আরো সহজে বললে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সো এই যে 3টে এক্সিস বরাবর গতিশীল হইতে পারতেছি। সো সরল রৈখিক গতির ক্ষেত্রে, সরল রৈখিক গতির ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালুটা হচ্ছে 3। দেখছোস? মানে সবাই তোদের মতো আবজাব কমেন্ট করে না, মানে কিছু মানুষ আছে আবজাব কমেন্ট করে। এই যে কত ব্রিলিয়েন্ট একটা কথা বলছে যে ভাইয়া ডিগ্রিজ অফ ফ্রিডমের মান তো তাইলে 3 হওয়া উচিত। তা আমি আবার বললাম যে না, অলওয়েজ 3 হবে না, শুধু সরল রৈখিক গতির ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের মান 3 হবে। সো প্লিজ বাচ্চা লোক, আমি এটাও তোমাদেরকে বলি যে একটু নিজে চিন্তা করেন। ভাইয়ারা যা বলতেছে ওদ্দুর বলাতেই আপনি থেমে যায়েন না, একটু নিজে চিন্তা করেন, একটু বই পড়েন, একটু স্টাডি করেন, অঙ্কের কেসগুলা ঘাটাঘাটি করে দেখেন। ঠিক আছে? সো প্লিজ বি মোর সিরিয়াস, বি মোর অ্যাটেন্টিভ। নাইলে ভাই এইচএসসি ইজ এ টাফ জব, এইচএসসি ইজ এ টাফ জব। ভাই আজকে কয় তারিখ? 8 সেপ্টেম্বর, তাই না? সেপ্টেম্বর 08 2024। দ্যাটস অল। এই হচ্ছে আমাদের আজকের পড়া। কত পড়া বাকি আছে সেগুলো সব আমরা পড়বো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে। ক্লাস শেষ করার আগে একটা ভালো কথা বলে শেষ করি। সেটা কি? সেটা হচ্ছে অপটিমিজম। এই পাইলট এদিকে আসো, পাইলট এদিকে আসো। আসেন আমরা আমাদের পাইলটকে দেখি, আমাদের প্রাণ প্রিয় রিফাত ভাই। বাই ডিফল্ট ছেলেটা খুবই লাজুক, এই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না, একটু ক্যামেরা শাই আছে। আমারও টাইম কনস্ট্রেন্ট, ক্লাসটা শেষ করতে হবে। সো দিস ইজ মাই ব্রাদার রিফাত। রিফাত আমাদের শিক্ষক টিমে আছে, এবং আমাদের মানে ওরা যেই ডিপার্টমেন্টে কাজ করে সেখানে রায়হান ভাই আছে, রবিন ভাই আছে, মেহেদি ভাই আছে, আরো অনেকে আছে। সো ওই ডিপার্টমেন্টটাকে আমরা বলি হচ্ছে অপারেশন, বা আরো সংক্ষেপে বলি হচ্ছে অপস। সো হি ইজ আওয়ার অপস টিমের মেম্বার। অ্যান্ড মানে এই মানুষগুলো ক্যামেরার পিছনে নিরবিচ্ছিন্নভাবে বসে থাকে বলেই আমি তোদের কমেন্টগুলো দেখতে পারি, তোদের কথাবার্তাগুলো জানতে পারি, এবং ক্লাস কোনো জায়গায় একটু ফ্ল হইলে তাড়াতাড়ি এই লোকগুলা ঠিকঠাক করে ফেলে। সো আনসাং হিরো যাকে বলে আর কি। সো দিস ইজ ইট, মাই ব্রো রিফাত। বেশিরভাগ দিনই ও ক্লাসে আসতে চায় না, সো আজকে আসছে, বসে আমাদেরকে ধন্য করছে। লাভ ইউ ব্রো, লাভ ইউ। আমার একটা কোয়েশ্চেন ছিল, অপটিমিজম মানে কি? ক্লাসের মধ্যেই তো জিজ্ঞেস করবো। অপটিমিজম এটা তো ক্লাস 8 এর বাংলা, সরি ইংলিশ। এটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ক্রিস্টাল ক্লিয়ার বলে আর কি। না বোধ হয় অপটিমিজম মানে, আই থিঙ্ক ইট রেফার্স টু পজিটিভিটি, পজিটিভ থট।
পজিটিভ থট, আশাবাদ, আশা জাগানো। এটা জানা ছিল না বস। আমিও জানি নাকি, সাদমান এসে এখন আমার ভুল ধরাই দিতে পারে। সাদমান এখন দরজা খুলে কইতে পারে, এ ভাই আন্দাজে ইংলিশের গাল গপ্প মারিচ্ছেন। ঠিক আছে, ওকে, লাভ ইউ ব্রোজ বাচ্চা লোক। সো অপটিমিজম ইজ এ হ্যাপিনেস ম্যাগনেট। অপটিমিজমটা কি? হ্যাপিনেস ম্যাগনেট। আপনি যদি পজিটিভ চিন্তা করতে পারেন, আপনি যদি একজন আশাবাদী মানুষ হন, তাইলে আপনি আনন্দকে অ্যাট্রাক্ট করবেন। এবং রিয়েলি মানে এইসব ফিলোসফিক্যাল কথা বললে অনেক দূর চলে যেতে হবে, একদম যাব না, সময় নাই। বাট কথা হচ্ছে, ইট রিয়েলি হ্যাপেন্স, ইট রিয়েলি ওয়ার্কস। আমাদের জীবনে এটা হয়। আমরা যখন পজিটিভ চিন্তা করি, আমরা যখন ভালো চিন্তা করি, দেন গুড থিংস স্টার্টেড টু হ্যাপেন ইন আওয়ার লাইফ ইন মেনি ওয়ে। আমরা হয়তো আশাও করি নাই এরকম একটা জায়গা থেকে একটা গুড নিউজ চলে আসলো, একটা কাজ যেটা আমার অনেকদিন ধরে হচ্ছিল না, সেটা সামহাও অন্য সাইড থেকে গুছায় চলে আসলো। সো অপটিমিজম থাকতে হবে অলওয়েজ ভাই। লাইফ অনেক বড়। আমার সাথে দেখা হয়েছে এইচএসসি 26-এর ক্লাসে, আজকে বললে কালকে 2 দিন কি হবে না হবে কিছু জানি না। আর একবার এইচএসসি পরীক্ষা হয়ে গেলে, অ্যাডমিশন টেস্ট হয়ে গেলে, তখন তো নিজের লাইফেই ব্যস্ত হয়ে যাবে। তখন এই জিমি ভাই, শুভ ভাই, রিফাত ভাই এদেরকে মনেও হয়তো থাকবে না। বাট বি অপটিমিস্টিক অলওয়েজ, অলওয়েজ, নেভার লুজ ইউর হোপ। সো অপটিমিজম ইজ এ হ্যাপিনেস ম্যাগনেট। ইফ ইউ স্টে পজিটিভ, if you stay positive, good things and good people will be drawn to you. তোমার দিকে আকর্ষিত হবে। ভালো মানুষজন, ভালো ঘটনা, ভালো রেজাল্ট তোমার দিকে আকর্ষিত হবে। ভালো ঘটনা ঘটবে, ভালো হবে জীবনে। ঠিক আছে? সো বি অপটিমিস্টিক, বি পজিটিভ। লাভ ইউ ব্রো। নতুন সানগ্লাস কোথায়? যে মানে শাহির ভাই আজকে আমাকে ধাক্কা দিয়ে বের না করে দিলেই হয়। সানগ্লাস পরে যে শোডাউন গুলা দিচ্ছি, ক্লাসরুমে সানগ্লাস পরা নিষেধ। ক্লিয়ার? আল্লাহ হাফেজ।